বেকুন আগে দাদা। Oh, uye mu yaw dong or sale goro tumi. ওকে ওকে, লাইভ চলে র, চলে লাইভ। ঠিক আছে। সবাইকে শুভ সন্ধ্যা। আহ, আমাদের আজকের যে আয়োজন, সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ কর্তৃক আমাদের যে আয়োজন, সেই আয়োজনে আপনাদের সকলকে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আহ, আমাদের গতবারের যে আয়োজন ছিল, সেটি ছিল বুদ্ধিজমের উপরে, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় আয়োজন। এই আয়োজনে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ভারতের উচ্চশিক্ষা প্রস্তুতি, পরিকল্পনা এবং করণীয়। তো আমরা আজকে আমাদের অতিথিদের নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ থেকে ভারতে যারা পড়াশোনা করছেন, তাদের কেন ভারতে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য কি, তারা কোন জায়গা থেকে এসেছেন, এই সকলগুলো বিষয়গুলো নিয়ে। একই সাথে আমরা আমরা জানি ভারতে একটি অত্যন্ত আহ, আহ, খুব একটি আহ, আহ, সবাই যেতে গিয়ে সবাই বলে যে আইসিসি স্কলারশিপ, সেই আইসিসি স্কলারশিপের প্রস্তুতি কিভাবে নিতে হবে, কিভাবে পরিকল্পনা করতে হবে, এবং আইসিসিআর স্কলারশিপের যে প্রসেস কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আমরা আলোচনা করব। আহ, আমাদের আজকের এই আলোচনা, আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আহ, সুমেধ চাকমা, যিনি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আহ, ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন। একই সাথে উপস্থিত আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন শুভ চাকমা। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স করছেন। একই সাথে উপস্থিত আছেন বৃষ্টি চাকমা, যিনি আহ, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে তিনি ভারতের আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের আহ, দিল্লি বিশ্ববিদ্যালয়ে থেকে আবার একটি মাস্টার্স করেছেন। আহ, এবং একই সাথে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন, তিনি নীতি কিসা। তিনি বর্তমানে ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি গ্রাজুয়েশন করছেন। তো যারা যারা আছেন সবাইকে আমাদের সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে যারা আমাদেরকে দেখছেন লাইভে, সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, আইসিসিআর বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসা প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে দিবেন। আমরা সেই প্রশ্নগুলো আমাদের আজকে যে অতিথি রয়েছে তাদের থেকে হচ্ছে আমরা নিয়ে নেব। ওকে। তো আহ, যারা আছেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আপনারা যে বর্তমানে আইসিসি স্কলারশিপ নিয়ে ইন্ডিয়ায় পড়াশোনা করছেন, আসলে আপনাদের বর্তমান ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে? এটা নিয়ে যদি কিছু বলেন। আমি শুরু করতে চাই সুমেধ চাকমাকে দিয়ে, যিনি বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আছেন, ফাইনাল ইয়ারে আছেন। আপনার ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করেন। সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে যারা যারা দেখছেন তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। তো আমার ক্যাম্পাস লাইফ নিয়ে বলতে গেলে আসলে আমি প্রথম নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসি 2023 সালে। তো এটা 2025। তো আমার হচ্ছে একদম শেষের দিকে, আমি লাস্ট 2 সপ্তাহ আছে আমার নালন্দা বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার একদম দ্বার প্রান্তে, আমি শেষের দিকে। তো আমি যদি আমার 2 বছরের আহ, ইন্ডিয়া এবং নালন্দা বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে বলতে যাই, তাহলে সেটা বলতে হবে যে
বিশেষত আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমার ব্যাচেলর ঢাকাতে ছিল। তো সেখান থেকে বলতে গেলে আমি বলবো যে অভিজ্ঞতা খুবই ভালো। যদি একাডেমিক্যালি বলতে চাই, সেটা বাংলাদেশে যে একাডেমিক কারিকুলাম থাকে তার থেকে বলবো যে অনেক ডিফারেন্ট এখানে। কারণ এখানে আমরা বাংলাদেশে যেভাবে পড়ে আসছি তার থেকে এখানকার কারিকুলাম, বিশেষ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা বলতে গেলে টোটালি ডিফারেন্ট। তো প্রথম দিকে যখন আমি আসি তখন আহ, আমি কিছুদিন আমার লেগেছে যে আসলে এই কারিকুলামের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে। কারণ বলতে গেলে একেবারেই নতুন, একই সাথে হচ্ছে নতুন একটা কালচার, নতুন একটা পরিবেশে এখানে আসা। ইভেন আমি যখন এখানে আসি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও এখানে ছিল। বিশেষত এখানে আহ, যেহেতু আমি এখানে বর্তমানে আছি হচ্ছে বিহারে। তো বিহারের যে ল্যাঙ্গুয়েজ কালচার এগুলা টোটালি আমার কাছে একদম ডিফারেন্ট ছিল। তো সেক্ষেত্রে ওই সবকিছু মিলিয়ে জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করারও একটা বিষয় ছিল, তখন নতুন নতুন আসছি এখানে। তারপরে যখন আস্তে আস্তে কিছুদিন গেল, তারপরে পড়ালেখার সাথে নিজেকে একটু অ্যাডাপ্ট করার চেষ্টা করলাম। তখন পরিবেশটা বা সারাউন্ডিংটা হচ্ছে একটু ইজি হয়ে গেছে এখন। তো এখন হচ্ছে যেভাবে ওদের যে স্ট্রাকচার এগুলোর সাথে আমি মোটামুটি অ্যাডাপ্ট করে নিয়েছি। এবং 2 বছরের যে অভিজ্ঞতা তাতে বলবো যে এখানে পড়ালেখার মান খুবই ভালো। বিশেষ করে যেহেতু আমরা এখানে যারা আছি মনে হয় সবাই আইসিসিআর স্কলারশিপে নিয়েই আছে এখানে। তো যেহেতু আইসিসিআর স্কলারশিপে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও এখানে প্রোভাইড করে আমাদেরকে। তো সেক্ষেত্রে পরিবেশের সবকিছু মিলিয়ে ভালো। তবে হ্যাঁ, বাংলাদেশের থেকে মোটামুটি বলতে গেলে অনেকটুকুই ডিফারেন্ট। এবং এখানে যেহেতু আমি বিশেষত মাস্টার্স করতে এসেছি এখানে, তো সেক্ষেত্রে পড়াশোনার যে প্রেশার বলবো সেটাও একটু বেশি এখানে কম্পারেটিভলি বলতে গেলে। বিশেষত এখন যদি বর্তমানের কথা বলি, আমি ডিজার্টেশন করতেছি একদম লাস্ট সেমিস্টারে। তো সেক্ষেত্রে বলবো যে অনেক প্রেশার এখন আছে। আর বলতে গেলে 2 বছরে যদি বলি, ইন শর্টে যদি বলতে গেলে বলবো যে এখানে আসলে আহ, আমার জন্য এই মিশ্র অভিজ্ঞতা ছিল। পরিবেশটা এখানে ভালো, বিশেষত নালন্দার পরিবেশ যদি নিয়ে বলি, আপনারা নিশ্চয় হয়তো জানেন আমাদের ক্যাম্পাসটা একদম রাজগীরে। রাজগীর বলতে আমরা নিশ্চয় সবাই জানি যে রাজগৃহ এর পুরো নাম ছিল। তো হিস্ট্রিক্যালি আমাদের রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে সবকিছু মিলিয়ে আসলে এটা খুবই হিস্টোরিক্যাল একটা জায়গা। এবং আমাদের ক্যাম্পাসটা ওইভাবেই হচ্ছে একটা লোকেশনে, যেখানে হচ্ছে হিস্টোরিক্যাল সব সারাউন্ডিং গুলা নিয়ে আমরা আসলে এখানে থাকি। তো ওই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলেও আমার জন্য খুব ভালো হয়েছে। এইখানে থাকার 2 বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্ন হিস্টোরিক্যাল জায়গাগুলো, আর যে তীর্থস্থানগুলো আছে, যারা বাংলাদেশ থেকে আসেন এইখানে দেখতে, তো আমার কাছে এগুলো বলতে গেলে এক হিসাবে খুবই অ্যাক্সেস পাওয়া ছিল, খুবই ইজি। তো সেটাও একটা দিক আমার জন্য অ্যাজ এ প্র্যাকটিসিং বুদ্ধিস্ট। তো এবং সেই একই সাথে হচ্ছে পড়ালেখার মান, যেটা আগেও বলেছি। তো সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা আমার জন্য ভালো ছিল, এতটুকুই আর কি। অসংখ্য ধন্যবাদ সুমেধ চাকমাকে। আমরা আহ, সুমেধ নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি নিয়ে মাস্টার্স করছেন। তার ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতার কথা শুনলাম। আম, আমরা এবারে শুভ চাকমার কাছে যাব। আমরা জানি যে শুভ চাকমা দিল্লি বিশ্ববিদ্যালয়ে উনিও মাস্টার্স করছেন। আমরা জানি দিল্লি ইউনিভার্সিটি বিশ্বের অনেক টপ ইউনিভার্সিটির গুলোর মধ্যে অন্যতম একটি। বিশেষ করে সাউথ এশিয়ায় দিল্লি ইউনিভার্সিটি একটি খুব বিখ্যাত এবং মোস্ট পপুলার একটি ইউনিভার্সিটি। তো সেই জায়গা থেকে তার ক্যাম্পাস লাইফ আসলে কিভাবে কাটছে সেটা যদি একটু শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন। শুভ চাকমা। ধন্যবাদ অমর শান্তি চাকমা ভাইকে।
আহ আজকের যে আয়োজন ভারতের উচ্চশিক্ষা নিয়ে সিএসটি হায়ার স্টাডিজ যে আয়োজনটা করেছে, অবভিয়াসলি মনে করি আমি খুবই একটা ভালো আয়োজন, বিশেষ করে আমাদের পাহাড়িদের জন্য। আমার বন্ধুবর সুমত চাকমা একটু আগে বলে গেছে যে আমরা এখানে আজকে যারা এই আয়োজনে উপস্থিত হয়েছি আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। কোনো না কোনোভাবে সবাই আমরা আইসিসিআর স্কলারশিপ দিয়ে পড়তে আসছি। তো কাজে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। দিল্লি ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাস লাইফ কেমন কাটছে, বা একাডেমিক এনভায়রনমেন্টটা কেমন দিল্লি ইউনিভার্সিটির। পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটু কম্পারেটিভ আলোচনাটা করব, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তো এই পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমি আমার আলোচনাটা করব। আহ আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম মেইনলি। আমরা তো হচ্ছে ওইখানে একদম হলেই ছিলাম। ওইখানকার এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। তো এই জায়গাতে হচ্ছে আমরা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আমরা যারা এখানে বাংলাদেশ থেকে মূলত পড়াশোনা করতে করতে আসছি, এখানে হচ্ছে হোস্টেল ফেসিলিটিসটা ভালো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে আহ, আমরা হচ্ছে এইবারে যারা আসছি ঠিক হচ্ছে ও হোস্টেল ফেসিলিটিসটা পাই নাই, কিন্তু ওভারঅল দিক থেকে হচ্ছে হোস্টেল ফেসিলিটিস অবভিয়াসলি ভালো। এই দিকটা জাস্ট একটু অন্য বিষয়। এখন দিল্লি ইউনিভার্সিটির বিষয়টা অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করি। যখন আমি প্রথমে দিল্লিতে আসলাম, অবভিয়াসলি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ভাইব। যে আমি ঢাকাতেও ক্যাপিটাল সিটিতেই ছিলাম, এখানে আসলাম হচ্ছে ক্যাপিটাল সিটিতে। তো একটা কম্পারিজনটা দেখলাম কিরকম হয়। তো সেমই লাগলো। ঢাকা হচ্ছে যেরকম জনবহুল, দিল্লি তাও আরো অধিক জনবহুলই বলে মনে হইলো আমার। তো আসলাম, আসার পরে ক্যাম্পাসে ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাসটা হচ্ছে একদম সিমিলার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাসটা বলতে গেলে সিমিলার, একদম মেইন টাউনে পড়ে। তো ক্যাম্পাস লাইফটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম একটা ভাইব পাইছি আমরা, একাডেমিক ভাইব বলি, বা হচ্ছে যে সেন্ট্রাল যে শহরের মধ্যে যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থাকলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক দিল্লি ইউনিভার্সিটির অনুভূতিটাও একই রকম বলা যায়। তো কাজে আমার ক্ষেত্রে হচ্ছে এতটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মনে হয় না। এই জায়গাতে নতুন করে এসে হচ্ছে যে স্ট্রাগল করতে হচ্ছে, অনেকে গিয়ে হচ্ছে স্ট্রাগল করে আসলে আমি টিকতে পারবো কি পারবো না এরকম হয় না, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে সেটা হয় নাই। তো অবভিয়াসলি এখানে হচ্ছে এনভায়রনমেন্ট অনেক ভাইব্রেন্ট, স্টুডেন্ট স্টুডেন্টরা হচ্ছে অনেক হেল্পফুল। সবাই সবাইকে হচ্ছে নিজেদের থেকে হচ্ছে যতটুকু পারে সহযোগিতা করে, এবং একাডেমিক কার্যক্রমে হচ্ছে সবাই অংশগ্রহণমূলক কাজে হচ্ছে আগ্রহী সবাই। তো এই ক্ষেত্রে এটা একটা বেটার। আর দিল্লি ইউনিভার্সিটির যে বিষয়গুলো একটু আমাকে হচ্ছে তাড়া দিয়েছিল, বিশেষ করে একাডেমিক এনভায়রনমেন্ট। অবভিয়াসলি আমাদের হোস্ট অমর শান্তি চাকমাদা একটু আগে বলেছিলেন যে দিল্লি ইউনিভার্সিটি অবভিয়াসলি সাউথ এশিয়ার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। তো কাজে হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি পড়াশোনাটা হচ্ছে বলতে গেলে আমি বলবো হচ্ছে কম্পেয়ার টু ঢাকা ইউনিভার্সিটি, আমি আমি দিল্লি ইউনিভার্সিটির দিকে হচ্ছে আগিয়ে রাখবো। এখানে হচ্ছে যে লাইব্রেরি ফেসিলিটিস বলি, লেকচার ফেসিলিটিস বলি, সব দিক দিয়ে আমরা এবং গবেষণামূলক যে কাজগুলো চলে ওইগুলো দিক দিয়ে হচ্ছে আমি দিল্লি ইউনিভার্সিটিকে আগিয়ে রাখবো কাজে। সেজন্য আমি বলবো হচ্ছে আমি একটা বিষয় বলতে চাই, দিল্লি ইউনিভার্সিটির যে ক্যাম্পাস লাইফ অবভিয়াসলি হচ্ছে ভালোই কাটতেছে। তো কাজে হচ্ছে জম্মু যারা হচ্ছে পরবর্তীতে আসবেন, যারা আশায় আগ্রহী, ইন্ডিয়াতে পড়াশোনা করার আগ্রহী, কাজে আমি বলবো হচ্ছে ইন্ডিয়া হচ্ছে একটা বেস্ট অপশন হতে পারে হায়ার স্টাডিজের জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শুভ চাকমাকে। আমরা এতক্ষণ দিল্লি বিশ্ববিদ্যালয়ে তার ক্যাম্পাস লাইফ কিভাবে কাটছে সে সম্পর্কে শুনলাম। আম, আমরা এইবারে যাব। আমরা তো দুইজন মাস্টার্স যারা মাস্টার্স করছে তাদের কথা শুনলাম, তাদের ক্যাম্পাস লাইফ কিভাবে কাটছে। আমরা এইবারে যাব যিনি বর্তমানে অনার্স করছেন ইন্ডিয়াতে আইসিএস স্কলারশিপ নিয়ে, আহ, নীতি কিসের কাছে। তার আগে আহ, তার কাছে যাওয়ার আগে আমি এটা বলে রাখি, আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আহ, এখানে যে দুইজন যে মাস্টার্সে আছে, আহ, ইন্ডিয়াতে মাস্টার্স করা কিন্তু মাস্টার্সে যারা পড়াশোনা করে তাদের কিন্তু অনেক প্রেশার থাকে। তো সেই জায়গা থেকে যারা অনার্স করে তুলনামূলক একটু যারা মাস্টার্স করে তাদের তুলনায় একটু ফ্লেক্সিবল টাইম কাটাতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় নীতিশিক্ষা যেহেতু পুনে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পুনে বিশ্ববিদ্যালয়ে অনেক
পাহাড়ি জুম্মু আদিবাসী ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করছে। তো সেই জায়গা থেকে তার তার ক্যাম্পাস লাইফ আসলে কিভাবে কাটছে, তিনি ইতিমধ্যেই 2 বছর সেখানে অতিক্রান্ত করছেন। তো নীতিকিসা যদি আমাদের সাথে শেয়ার করেন আপনার ক্যাম্পাস লাইফ কিভাবে কাটছে ওখানে। ধন্যবাদ দাদা। এখানে যতগুলা দাদা দিদি আছেন সবাই আমার থেকে বড়, যেহেতু মাস্টার করছেন ওনারা। আমি করছি অনার্স পুনে ইউনিভার্সিটিতে। তো আমি 2 বছর, এমনিতে দাদাই বললেন এখন 2 বছর আমার অতিক্রম হয়ে গেছে অলরেডি। তো আমি আজ মানে আমার গ্রাজুয়েশন শুরু হয়েছিল হচ্ছে যে 2023 সাল থেকে। তো প্রথম প্রথম ওইখানে আগে থেকে আমি জানতাম যে পুনে ইউনিভার্সিটিতে অনেক জুম্ম আদিবাসী স্টুডেন্ট পড়াশোনা করে আগে থেকে। তো পরে হচ্ছে যে যখন গেলাম, গিয়ে প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছিল, লাইক ফুড কালচার। কারণ একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে গেলে হচ্ছে যে এগুলা অবভিয়াসলি থাকে, যে কেমনে মানে কিভাবে অ্যাডজাস্ট করব, সবার সাথে কিভাবে থাকবো, বা ল্যাঙ্গুয়েজও ভেরি করে। যেমন দাদা বললেন, সুমের দাদা কিছু আগে। তো আমারও এরকম পরিস্থিতির মানে সম্মুখীন হয়েছিল। আরেকটা বিষয় বিশেষ করে ল্যাঙ্গুয়েজে আমার হিন্দিও মানে ঠিক মতো বলতে পারতাম না। তো ইংলিশও আমাদের বাংলাদেশিদের মধ্যে ইংলিশ তো অবভিয়াসলি থাকে, বলতে বুঝতে পারলেও বলাটা খুবই প্রবলেম হয়ে যায়। পরে আস্তে আস্তে ঠিক হয়েছিল। দেন ওভারঅল ক্যাম্পাস লাইফ অনেক সুন্দর, যেহেতু একাডেমিক একাডেমিও বলতে গেলে একটু মাস্টার চেয়ে সাইডে তাপ কম আছে, বাট সবকিছু মিলিয়ে ঠিকঠাক। ওই কিন্তু সবকিছু অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগেছিল, টাইমের ব্যাপার, মানে 1 মাস 2 মাস। তো 1 মাস 2 মাস পর থেকে সবকিছু ঠিকঠাক। প্রথম প্রথম আমি যখন আমার ক্লাসে যাই, আমি একটু সোশিওলজি ডিপার্টমেন্টে। তো কিছুই বুঝতাম না, লাইক সব কিছু ইংলিশ আর মারাঠি, হিন্দি তো খুবই কমই বলতো বুঝলেও। তো আমার প্রবলেম হয়েছিল এই ওই বিষয়ে। পরে যখন ওনারা, বাট ওইখানে স্টুডেন্ট গুলো ক্লাসমেট গুলো যেগুলো আছে ইন্ডিয়ান গুলা অনেক হেল্পফুল। তো আমি প্রথম প্রথম কিছুই বুঝতাম না, হা করে তাকিয়ে থাকতাম কি বলে ইংলিশ। যেহেতু আমরা এখান থেকে বাংলাদেশি গুলা ইংলিশে খুবই একটু like, মানে বিশেষ করে জুম্ম গুলা। তো মানে আমি ক্লাস শেষ হওয়ার পরে যখন নোট নিতাম আমি কিছুই বুঝতাম না, তখন জিজ্ঞেস করতাম যে ইন্ডিয়া থেকে আসলে কি এটা কি বললো ম্যাম, স্যার কি বললো এটা। তো ওনারা খুবই হেল্পফুল, যে এটা এরকম ওইটা ওইরকম করে সুন্দর মতো বুঝাই দিত, নোট গুলা শেয়ার করতো। তো ওইগুলা নিয়ে ভালোই অভিজ্ঞতা ছিল। যখন 1 মাস 2 মাস 3 মাস এরকম যাচ্ছিল, তখন আস্তে আস্তে বুঝা শুরু করলাম ল্যাঙ্গুয়েজ অলসো, মানে সবকিছু খাবার অলসো। যখন আমি প্রথম প্রথম যাই কিছুই খেতে পারতাম না ওইখানে। মহারাষ্ট্রের সবচেয়ে ফেমাস ফুড হচ্ছে যে বড়া পাও, বড় পাও বলে ওরা। আমি কিছুই খেতে পারতাম না, ওইগুলা খাই মিশাল পাও কি কি আছে ওইগুলা। তো আমি শুধু রাইস, ডাল ভাত ওইগুলা হয়। তো ওইগুলা অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগেছিল। আর আমাদের পুনে ইউনিভার্সিটিতে আমরা সবাই জানি যে অনেক জুম্মু আদিবাসী শিক্ষার্থী পড়াশোনা করে, আগেও ছিল। তো আমরা মোটামুটি অনেকজনই আছি। অ্যান্ড সবার সাথে থাকা হয়। আর থাকা হয় বলতে গেলে ওখানে মোটামুটি গেট টুগেদার হয়। যেমন বিচুতে আমাদের যেগুলাতে হয় আর কি, বিচু আর যেগুলা বড় বড় ফেস্টিভ্যাল গুলা থাকে মোটামুটি হয়। তো সবকিছু মিলিয়ে এখন মোটামুটি ভালো। যারা যাবে ওয়েলকাম অলওয়েজ। তো এটাই ছিল আমার একাডেমিক পুনে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আহ পুনে বিশ্ববিদ্যালয়ও কিন্তু আমাদের সাউথ এশিয়ার মধ্যে, বিশেষ করে ইন্ডিয়াতে, একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। আহ আপনারা যদি দেখেন কিউএস র্যাঙ্কিং এ কিন্তু অনেক এগিয়ে পুনে বিশ্ববিদ্যালয়ও। তো আহ আহ, যারা আমাদেরকে শুনছেন, যে সমস্ত শ্রোতারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, তাদের কাছে, তাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আমাদের আজকের অতিথিদের কাছ থেকে, তাহলে আপনারা আমাদের যে ফেসবুক পেজ, আমরা যে অন এয়ারে আছি, সেখানে আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা সেই প্রশ্নগুলো ধরে ধরে অতিথিদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর আমরা নিয়ে নিই। আহ, এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনে আমি বৃষ্টি চাকমার কাছে যাব। তো বৃষ্টি চাকমার কাছে আমার একটি প্রশ্ন। তিনি তো ইতিমধ্যেই দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এসেছেন। একই সাথে তারও আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছেন। তো সেই জায়গা থেকে আহ, তিনি আসলে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বাংলাদেশের শিক্ষার অবস্থা কি, শিক্ষার কাঠামো এবং ইন্ডিয়ার যে শিক্ষার কাঠামো, সে ব্যাপারে আপনার কেমনে আপনি তুলনা করবেন? বাংলাদেশে আপনি কিভাবে পড়াশোনা করেছেন, কি পেয়েছেন বা কিভাবে দেখেছেন,
এবং ইন্ডিয়াতে পড়াশোনা করে এসেছেন, তো ইন্ডিয়ার সিস্টেমটা কেমন লেগেছে? আপনি যদি একটু দুই দেশের যে কম্পারিজন আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি আমাদেরকে বলেন, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। বৃষ্টি চাকমা। ধন্যবাদ দাদা। আহ, আসলে আমি এখানে আহ, ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনার্স মাস্টার্স টোটালি মিলে 4 বছর 5 বছর আমি ছিলাম। তো দিল্লিতে আমার ছিল একাডেমিক্যালি বলতে গেলে 2 বছর, বাট 1.5 বছর হিসাবটা, 1.5 বছর টেকনিক্যালি। কারণ কোভিড এর পরবর্তী ব্যাচ ছিলাম, তো একটু লেট হয়েছিল ভর্তির সময়। তো আমার সব থেকে যেটা বেশি, আমার কাছে যেটা বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে আহ, যদিও আমরা কোভিড পরবর্তী ব্যাচ ছিলাম এবং আমাদের একটু লেট অ্যাডমিশন হয়েছিল, আমাদের একটু লেটে সবকিছু একাডেমিক কার্যক্রম সবকিছু শুরু করেছিল, কিন্তু ওরা সঠিক সময়ে সব কমপ্লিট করে দিয়েছিল। অন্যদিকে আমরা যারা এখানে দেশে, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা সবাই জানি যে এখানে সেশন জট কত বড় একটা সমস্যা। আমার এখানে, আমি বলছি যে আমি 5 বছর ছিলাম, কিন্তু যদি হিসাব করা হয় টেকনিক্যালি সেটা টোটালি 6 সাড়ে 6 বছর হয়ে যায়। তো আমার এটা একটা অনেক বড় একটা, এই জিনিসটা আমার অনেক বেশি একটা এই জিনিসটা আমার অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়টা, ওদের এই বিষয়টা যে ওরা একদম টাইম টু টাইম সবকিছু একাডেমিক, যা কিছু ছিল একাডেমিক ওদের কারিকুলাম সবকিছু ওরা টাইম টু টাইম কমপ্লিট করে, কিন্তু আমাদের এখানে সেটা টাইম টু টাইম কমপ্লিট করা হয় না। আর যদি একাডেমিক পার্সপেক্টিভে দেখি তাহলে আমার বলতে হবে যে আহ, আমাদের যে কারিকুলাম এখানে দেশে সেটা অনেকটা পুরাতন। আমরা কিছু আহ, মানে কি বলবো, অনেক বছর আগে থেকে আমরা যে যেসব জিনিসগুলো, যেসব থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ে আসছি সেগুলোই আমরা পড়ে যাচ্ছি এখনো পর্যন্ত, তাত্ত্বিক জিনিসগুলো। কিন্তু আমি দিল্লি ইউনিভার্সিটিতে আমি যেটা দেখেছি, ওরা সবকিছুকে কন্টেম্পোরারি জিনিসপাতির সাথে কানেক্ট করে পড়াশোনা কর- করাতে চায় সবকিছুর সাথে। আমাদেরকে যখন কোনো, আমরা যখন কোনো থিওরিটিক্যাল ক্লাস করি, আমার অত বেশি একটা প্র্যাকটিক্যাল ছিল না আহ, দিল্লি ইউনিভার্সিটির কারিকুলামে, কিন্তু আমরা যে সকল থিওরিটিক্যাল ক্লাস করছি সে সকল থিওরিটিক্যাল ক্লাসগুলো এমন ভাবে করানো হতো, সেটা আমার দৈনন্দিন জীবনে, আমার ডেইলি টু ডেইলি লাইফ বা আমার এখনের যে পার্সপেক্টিভ সেটার সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, সেটা আমরা কিভাবে কানেক্ট করতে পারছি, সেই জিনিসগুলো খুবই খুবই ইন্টারেস্টিং লাগতো আমার কাছে। যেমন আমাদের একটা কোর্স ছিল আরবান জিওগ্রাফি, যেটা আমি এখানেও করেছি, যেটা আমি ওখানেও করেছি। কিন্তু আমি এখানে যা শিখেছিলাম সেটা আমার একদম বলতে গেলে খুবই থিওরিটিক্যাল জিনিসপাতি। আমি কখনো বুঝতে পারিনি যে ওই জিনিসটার প্রয়োগ কেমনে, কিভাবে, কেমনে গিয়ে আমি করব। কিন্তু আমি যখন দিল্লি ইউনিভার্সিটি গিয়ে সেম কোর্স আবার আমি পড়ি, তখন আমার এক্সপিরিয়েন্স পুরোপুরি অন্যভাবে, মানে আমার পার্সপেক্টিভ পুরো চেঞ্জ হয়ে যায়, আমার পয়েন্ট অফ ভিউ পুরো চেঞ্জ হয়ে যায়। আমি, আমার কাছে তখন মনে হয় যে আরে এটা তো এরকম, আরে আচ্ছা এটা তো এটা ছিল, এটাকে আমি এভাবে কানেক্ট করতে পারছি। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেটা ছিল সেটা ছিল একদম বলতে গেলে এই আজকে স্যার এই থিওরিটা বুঝিয়ে দিচ্ছে, কালকে আমি মুখস্থ করছি, এটা পরীক্ষা আসছে, তারপর সেটাকে আমি আহ লিখে আসছি পরীক্ষার খাতায়, কপি করে আসছি জাস্ট। বাট আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এমন ছিল, কোয়েশ্চেন প্যাটার্ন বলতে গেলে মোটামুটি সেম, বাট ওখানের কোয়েশ্চেন গুলো এমন ভাবে আসতো যেটা হচ্ছে আমাকে ভাবতে বাধ্য করবে। আমি ডিরেক্টলি, আমি উত্তরটা জানি কিন্তু আমি সেটা ডিরেক্টলি লিখতে পারবো না, আমাকে সেটা ভেবে চিন্তে কন্টেম্পোরারি জিনিসগুলোর সাথে মিলিয়ে, কন্টেম্পোরারি পার্সপেক্টিভের সাথে মিলিয়ে আমাকে সেটা লিখতে হবে। আমি লিখছি পুরাতন থিওরি, কিন্তু আমাকে সেটা এখনের পরিপ্রেক্ষিতে লিখতে হবে। আর আহ, আরেকটা যেটা বিষয়, আমাদের এখানে টিচারদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের এখানে টিচাররা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে সকল পাবলিক, আমি জানি না অন্য সকল পাবলিক ইউনিভার্সিটি টিচাররা কেমন, বাট আমাদের এখানে টিচাররা একটা আহ জানি না, একটা বাউন্ডারি বা একটা নির্দিষ্ট একটা ডেকোরাম ওরা ফলো করে। ওরা কখনো স্টুডেন্টদের সাথে খুব একটা বেশি ইয়ার মধ্যে আসে না, কন্ট্যাক্টের মধ্যে আসে না। বা দেখা যায় যে যারা সিআর থাকে, যারা ক্লাসের রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদের সাথেই টিচারদের একটা ভালো যোগাযোগ বা মেনটেনেন্স যেটা হয় হয়। বা ক্লাসে যার রেজাল্ট সব থেকে বেশি ভালো বা যে স্যারের সাথে কারো অনেক আগে থেকে কন্ট্যাক্ট, তাদের সাথেই টিচাররা হয়তো বা ওভাবে কন্ট্যাক্ট করে, বাকি কারোর সাথে টিচার ওভাবে কন্ট্যাক্ট করতে রাজি না ক্লাসের মধ্যে।
কিন্তু আমি যেটা দেখলাম আমাদের আমার দিল্লি ইউনিভার্সিটি পড়াকালীন সময় আমি যেটা দেখলাম যে সেখানে টিচাররা স্টুডেন্টদের সাথে অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ফ্রেন্ডলি। সেখানে আমরা টিচারকে যে কোনো রকমের কোয়েশ্চেন করতে পারি। এখানে যেটা ছিল যে একটা কোয়েশ্চেন করতে গেলে ভয় হতো, মনে হতো যে আরে স্যার কি না কি বকা দিবে, বলবে আরে পড়াশোনায় তুমি জানো না, কি কি পড়ছো এতদিন, এই সেই। কিন্তু ওখানের বেলায় খুব ছোট ছোট সিলি কোয়েশ্চেন গুলো করা হতো। আমি একবার ক্লাস করছিলাম, ক্লাসটা খুব ইন্টারেস্টিং, ডিজাস্টার এন্ড ভালনারেবিলিটি ক্লাস ছিল। তো আমাদের ম্যাম, এক ম্যাম ক্লাস নিত, ম্যামের নাম ছিল আনু কাপুর ম্যাম। তো ম্যাম অনেক, ম্যামের ক্লাস অন্য লেভেলের, অন্য লেভেলের মধ্যে অন্য লেভেলের ম্যামের কাছে আমরা সবাই অনেক মজা করি। তো ম্যামের ক্লাসে ম্যাম একদিন ডিজাস্টার নিয়ে পড়াচ্ছিল। তো সচরাচর ডিজাস্টার নিয়ে যখন পড়ানো হয় কনসেপ্ট তো সেমই, ডিজাস্টার কেন হয়, কিভাবে হয়, কি হয়, এগুলো সেগুলো। বাট ম্যামের পড়ানোর পার্সপেক্টিভ একদমই অন্যরকম ছিল। এবং ক্লাসে পড়ানোর সময় আহ তখন হঠাৎ করে একজন ম্যামকে বলে বসলো যে ম্যাম, ডিজাস্টার নিয়ে যে পার্সপেক্টিভ, ম্যাম জিজ্ঞেস করলো যে তোমাদের সবার ডিজাস্টার নিয়ে পার্সপেক্টিভ কি, বা তোমরা কি মনে করো, সবার কি ইয়া চিন্তা চেতনা কি। তো বললো যে ম্যাম অনেকে তো মনে করে যে ডিজাস্টার হচ্ছে দুর্যোগ, মানে হচ্ছে সেটা হচ্ছে উপরওয়ালার উপরওয়ালা দিচ্ছে, এই জন্য হচ্ছে দুর্যোগ হচ্ছে। তো ম্যাম ওই জিনিসটাকে, ম্যাম চাইলেই পারতো যে আরে তুমি আমার ক্লাসে বসে এরকম ফানি ওয়েতে এইসব জিনিসপত্র নিচ্ছ, এভাবে বসে। কিন্তু না, ম্যাম ওই জিনিসটাকে ধরে ম্যাম ওটাকে খুব সুন্দর করে, ওটাকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, ডিজিটাল জিনিসটাকে কেন ওভাবে কানেক্ট করা হয়, সেটাকে কেন রিলিজিয়াস পার্সপেক্টিভে সেভাবে বলা হয়, সেটা পুরোটা ম্যাম অনেক সুন্দর করে বুঝিয়ে দিল ক্লাসটাতে। তো আমার খুব ভালো লেগেছে এই ক্লাসটা, এবং ওটা খুবই একটা অনেক সুন্দর একটা ক্লাস ছিল। তো হ্যাঁ, এরকম অনেক অনেক সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে দিল্লি ইউনিভার্সিটি পড়াকালীন। ওখানে ক্যাম্পাস ফ্রেন্ডলি, ক্যাম্পাস টিচারদের অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল। এবং আমার যারা ক্লাসমেট ছিল, আমার যারা হোস্টেল মেট ছিল, সবার অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিল। যদিও আমি ইন্টারন্যাশনাল হোস্টেলে ছিলাম, বাট আমার অনেক ফ্রেন্ড ছিল ওখানেও। এবং আমার অনেক ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, এখনো আছে, এখনো আমার সাথে যোগাযোগ হয় কন্টিনিউয়াসলি আমার ওদের সাথে। তো হ্যাঁ, আমার আমার এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই ভালো ছিল। এবং একাডেমিক গত বিষয় থেকে হ্যাঁ আমি এগুলোই বলতে চাই যে এখানে আমাদের যে পড়াশোনা, যে কারিকুলাম, সেটার সাথে ওদের কারিকুলামের অনেক বিস্তর একটা ফারাক। সেটা আমি জানি না, মানে আমার কাছে ফিল হয় যে জিনিসটা হয়তোবা বাংলাদেশের কারিকুলামের যে এখন যে পরিস্থিতি বা যে স্টেজে আছে, সেটা দিল্লি ইউনিভার্সিটির যে কারিকুলাম সেটা থেকে অনেক পিছনে, অনেক পিছিয়ে আমরা বাংলাদেশে। তো হ্যাঁ, এগুলাই। ওকে, অসংখ্য ধন্যবাদ বৃষ্টি চাকমাকে। তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। আহ, একই সাথে আমিও বৃষ্টির সাথে একটি বিষয় নিয়ে খুব একমত। যেহেতু আমিও ইন্ডিয়া পড়াশোনা করে এসেছি, তো আমার অভিজ্ঞতা বলে আমি দেখেছি, আমি নিজেও দেখেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5-6 বছর ছিলাম, আমার সেশন জটের কারণে দেরি হয়েছিল। তো এই 5-6 বছরে আমি আমাদের বাংলাদেশের যে শিক্ষকেরা আছেন, আমার ডিপার্টমেন্টে যে শিক্ষকেরা আছেন, তাদের সাথে আমার আমার 5-6 বছরে যে দূরত্বটা ছিল, মানে তাদের কাছে যে আমি যেতে পারিনি, বাবা ওনারা আমাদেরকে সেভাবে কাছে নিয়ে যেতে পারেননি, সেই বিষয়টা আমি ইন্ডিয়াতে 2 বছরে আমি সেভাবে দেখিনি। 2 বছরে আমার অনেক টিচার আমার আমার খুব ক্লোজ হয়েছেন, আমাকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে কি করতে হবে, এইগুলো বুঝিয়েছেন। তো আমার ক্ষেত্রে এটা মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় টিচার এবং স্টুডেন্টের যে মধ্যে যে সম্পর্কটা যেভাবে হওয়া উচিত, সেই অর্থে সেভাবে না, যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ায় দেখতে পেয়েছি। যাই হোক, আমাদের কাছে ইতিমধ্যে অনেক প্রশ্ন এসেছে, তো আমরা সবগুলো এক এক করে সব প্রশ্নগুলো নিব। আহ, আহ, প্রথমে আমি আহ, এখন এই মুহূর্তে এখন প্রশ্নে যাচ্ছি না। আমরা প্রশ্নগুলো একটা একটা করে আপনারা প্রশ্ন করতে থাকুন, আপনাদের জিজ্ঞাসা এখানে লিখতে থাকুন, আমরা সেগুলো একটার পর একটা সবগুলো উত্তর দিয়ে যাব। তো আহ, আমার পরবর্তী প্রশ্ন হবে আহ, একদম সরাসরি আমরা আইসিসি এর স্কলারশিপ নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা তো আপনাদের ক্যাম্পাস লাইফ কিভাবে যাচ্ছে, কিভাবে কাটাচ্ছেন দিন, দিনাতিপাত কিভাবে করছেন, এই বিষয়গুলো জানলাম। আমরা একদম সরাসরি, যেহেতু আজকের বিষয়টা হচ্ছে ভারতীয় উচ্চশিক্ষা এবং আইসিসি এর স্কলারশিপ কে বেস করে, তো একদম সরাসরি আইসিসি আর স্কলারশিপে আমরা যাব। তো আমার পরবর্তী প্রশ্ন হবে, আহ নীতি কিসের কাছে প্রশ্ন হবে, যেহেতু তিনি সদ্য গিয়েছেন, 2 বছর হলো। তো আপনি আসলে আইসিসি স্কলারশিপটা পেতে বা ইন্ডিয়া যেতে আইসিসি স্কলারশিপ পাওয়ার জন্য আপনি আপনার পরিকল্পনাটা কেমন ছিল, আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, সেই বিষয়ে যদি আমাদেরকে বলেন।
ইতিমধ্যে সেই বিষয়ে মনে হয় একটি অলরেডি প্রশ্ন এসেছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি তিথি নামে একজন কমেন্ট করে জানিয়েছেন, হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ ফর আইসিসিআর এক্সাম। আইসিসিআর এর আহ, পরীক্ষার জন্য বা আইসিসিআর পাওয়ার জন্য আপনি কিভাবে পরিকল্পনা করেছিলেন, কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। নীতি কিসের? আহ ধন্য- ধন্যবাদ দাদা। আইসিসিআর এর স্কলারশিপের জন্য প্রিপারেশন বলতে গেলে অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম বটে, বাট নিয়েও নিয়ে এর দুই ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। Like, মানে প্রথমে আমি কিন্তু দুইবার পরীক্ষা দিয়েছিলাম আইসিসিআর এর জন্য, 22 সালে একবার, 23 সালে একবার। প্রথমটাতে আমি সিলেক্ট হইনি, বাট সিলেক্ট হইনি বলতে গেলে আমি রিটেনে সিলেক্ট হয়েছিলাম, ভাইভাতেও সিলেক্ট হয়েছিলাম। তো ভাইভা থেকে আমি বাদ পড়ে গিয়েছিলাম পরে। আবার তো এই আমার পুরা আইসিসিআর এর জার্নিটা ছিল একদম যখন আমি লাইক 11-এ ছিলাম, ফার্স্ট ইয়ারে, কলেজের ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে। তো আশেপাশে সবাইকে দেখতাম যে সবাইকে বাইরে পড়তে যাচ্ছে, লাইক মানে সবাই এই দেশে যাচ্ছে, ওই দেশে যাচ্ছে, এই এরকম এই মাস্টার করতে যাচ্ছে, এই অনার্স করতে যাচ্ছে। তো আমারও ইচ্ছা ছিল যে আমিও মানে বাইরেই পড়বো এরকম টাইপের কিছু একটা। তো মানে বাইরে যে পড়তে যাব ওইটা শুধু মনে থাকলে হবে না, কারণ ওইখানে অনেকগুলো পার্সপেক্টিভের ব্যাপার স্যাপার, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে যখন আমি অ্যাব্রোডে যেতে মানে যেতে চাই, লাইক আমি অ্যাব্রোডে ইউরোপের দিকে আমেরিকার দিকে যাব, বিশেষ করে গ্রাজুয়েশনের ক্ষেত্রে যখন করতে যাব তখন আরো বেশি। দেখ, তো আমি চিন্তা করলাম কি করা যায় এটা। তো প্রথমে চিন্তা করলাম যে চায়নাতে যাব, লাইক চায়নাতে ব্যাচেলরের জন্য যাব এরকম টাইপের বললাম। পরে ভাবলাম যে না, পরে তো হুট করে যখন আহ এমনিতে নিউজ ফিড দেখতে দেখতে একটা ভিডিও সামনে আসলো আমার। ওটা ছিল হচ্ছে যে একটা ইউটিউবে, সরি, ফেসবুকে না, ইউটিউবে দেখছিলাম। ওটা হচ্ছে যে একটা ইন্ডিয়ান ইউটিউবার, সৃষ্টি তেহেরি নামে একটা ইউটিউবার। তো ওনার ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে উনি বাংলাদেশে সিলেট, ঢাকা যে সিটি গুলো আছে ওইগুলা ভিজিট করতে আসছেন ওইরকম টাইপের। তো অলরেডি মানে এসেই চলে গেছেন উনি, পরে ভিডিও গুলো আপলোড হয়েছিল ইউটিউবে। তো ওইগুলা দেখতে দেখতে আমি একটা ভিডিও, ছোট ভিডিও মাথায় দেখলাম যে ওইখানে একজন আমাদের আপু, পুনে ইউনিভার্সিটিতেই পড়ছে অনার্স মাস্টার, রসলি রসলি চাকমা, রাঙামাটি থেকে। তো উনাকে দেখলাম যে উনি ওইরকম টাইপের, উনি আসছে, উনি হচ্ছে যে ওই সৃষ্টি তেহেরিকে উনি হচ্ছে রাঙামাটিতে ঘুরাবে ওইরকম টাইপের। তো মানে ওইখানে যে রোশলি কি করে, কোথা থেকে, ওইরকম টাইপের কিছু কোয়েশ্চেন ছিল। সৃষ্টি হচ্ছে যে ওইখানে বলছেন যে এরকম টাইপের। তো উনি বলছে যে আমি ইন্ডিয়াতে আইসিসিআর এর জন্য পড়বো এরকম টাইপ। তখন আমি প্রথম শুনলাম আইসিসিআর এর শব্দটা, যে আইসিসিআর মানে কি, আমি তো বুঝতামই না আইসিসিআর মানে কি, কোথা থেকে এরকম টাইপের। তো পরে ওইরকম আচ্ছা ছিল, মানে দেখলাম গুগলে গিয়ে যে আইসিসিআর মানে কি, কোথায় এরকম, এটাতে ইন্ডিয়া, এটা কি কি রকম টাইপের। তো পরে দেখলাম যে আচ্ছা এটা তো ফুল ফ্রি স্কলারশিপ, ইন্ডিয়াতেই দেয়। তো পরে ওইটা আচ্ছা ওইখানে পুরা রেখে দিয়েছিলাম, যে তখন আমি 11-এ, তো ওই মানে চলতেছে তখন, আবার কোভিড টাইম, কোভিডে আসলো এরকম টাইপের। তো যখন 12-এ উঠলাম এক্সামই হচ্ছিল না, কোভিড টাইম, পুরা গেপ, কি করব, পুরা ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছিলাম যে কিছুই হচ্ছে না, এদিকে এয়ার গেপ হচ্ছে। তো তখন ভাবলাম যে আহ, তখনও ছিল যে আমি বাইরেই পড়বো, কোনো এক যাবোই যাবো এরকম টাইপের। তো পরে রাত্রেবেলা, মনে হয় রাত 10টার দিকে হবে, মাথায় তো পুরা ফ্রাস্ট্রেশনের মধ্যে গেছিলাম, তো কি করব আসলে, আমার কেরিয়ার কি হবে, এখানে থাকলে তো হবে না, পুরা গেপ। তো পরে দেখলাম যে ফেসবুকে মানে দেখতে থাকলাম, যে সার্চ করে করে দেখলাম যে কোন কোন ইউনিভার্সিটিতে উইদাউট আইএলটিএস আমি মানে স্কলারশিপ পাবো এরকম টাইপের। তো কি কি স্কলারশিপ আছে গভর্নমেন্ট বা এরকম টাইপের, অনেকগুলো আসলো ইউরোপে বা আমেরিকাতে এরকম টাইপের। শেষ পর্যন্ত আমার মনে আসলো যে ওই যে আইসিসিআর এর কথা, তখন হচ্ছে যে ওইখানেই গেলাম, লাইক ওইখানে দেখলাম যে উইদাউট আইএলটিএস ওইখানে ছিল আইসিসিআর বাংলাদেশ, আইসিসিআর স্কলারশিপ বাংলাদেশ করে একটা গ্রুপ ছিল তখন, ছোট ওই গ্রুপটা। তো ওইখানেই সবকিছু, ওইখান থেকে মূলত আমার আইসিসিআর এর মেইন জার্নিটা শুরু। ওইখান থেকে যারা মানে তখন অনেক কম ছিল, এখন তো অনেক হয়ে গেছে, মানে যেগুলা ওই পুরা ইনফরমেশন গুলা ওইখান থেকে আমি নিয়েছিলাম, যে কি কি করা লাগবে, কি কি লিখতে হবে, এসে কিভাবে লিখবো, কি কি ডকুমেন্ট দরকার, এই মানে কখন কি করতে হবে, সবকিছু হচ্ছে যে আমার পুরা গাইডলাইন হচ্ছে যে ওই পেজ থেকে। গ্রুপ ছিল তখন, পেজ না, এখনই পেজ হয়ে গেছে, তখন গ্রুপ ছিল।
তো ওইখান থেকে আমার আইসিসিআর এর জার্নিটা শুরু। তো প্রথমে দিলাম, হলো না। রিটেন দিলাম, হলো। সিলেক্ট হলাম, ভাইবার জন্য গেলাম, ভাইবা থেকে বাদ পড়ে গেলাম, হলো না। পুরা হতাশ আমি। বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতেই মানে এক্সামও দেইনি, প্রিপারেশন নিয়েছিলাম ঠিকই, বাট কোথাও দেইনি, কারণ আমার মাথায় ছিল যে আমি মানে বাইরেই পড়বো, বা এনি চান্স যে কোনো প্রকারে আমার বাইরে যেতে হবে এরকম টাইপের। কারণ আমি তখন দিই নাই সবকিছুতে। তখন আবার বেশি মানে ডিপ্রেশনের ছিলাম, যে সবাই ইউনিভার্সিটিতে আমার বেচমেট গুলা এ বুয়েটে, এ চুয়েটে, এ মেডিকেল, এ নার্সিং, এরকম করতে করতে সবাই পুরা। তখন আমি কি করব, মানুষ জিগাইতো যে কি করতেছো তুমি, ফিউচার প্ল্যান কি, কোথায় ভর্তি হয়েছিল এরকম। তো তখন আমি কিছুই বলতে পারতাম না, পুরো বাসায় মধ্যে একদম বাসায় থাকতাম, তো এরকম টাইপের। তো পরে যখন সেকেন্ড টাইম দিলাম, আহ লিখিত দিলাম, ভাইবা দিলাম, হলো। পরে আমি তো মানে ভাইবা দেওয়ার পরেও ছিল যে প্রথম যে বছর ভাইবা দিয়েছিলাম তখন ভাইবা অনেক ভালো ছিল আমার। তো সেকেন্ড টাইম ভাইবা একটু নড়ে বড়ে ছিল, মোটামুটি ঠিকঠাক। কারণ লাস্টে গিয়ে আমি নার্ভাস হয়েছিলাম ভাইবাতে। তখন আমি বলছি, আমার মনে হয় হবে না, এরকম টাইপের কিছু। বলছি কি করা যায়, হইলে হোক, না হইলে নাই তো, কোথাও তো কিছু একটা করতে হবে। আচ্ছা যাক, হয়ে গেছে। এমনিতেই মাথায় টেনশন ছিল যে হবে না। তো পরে যখন রেজাল্ট দেওয়া শুরু করলো, সবার আসছে, আমার ফ্রেন্ড গুলাও যারা আমরা ওখানে ছিলাম ওদেরও আসছে, আমাকে আমার তো আসে না। আমি বলছি, ঠিক আছে, হবে না আমার, এবারেও হবে না সেকেন্ড টাইম। তো কি করা যায়, আমি ছিলাম মোটামুটি। পরে হুট করে আমার একটা ফ্রেন্ড বলতেছে, এ তোর না এরকম করে আসছে। আমি বলছি, হ্যাঁ। আমি পুরা সারপ্রাইজ হয়েছিলাম পুরা। 2-3 মিনিট পরে আমার মনে হয় সেন্স আসছে যে হ্যাঁ, এটা কি রকম। পরে বলছে, এ তোর এরকম আসছে, এরকম বলে, দেখো দেখো তোমার পোর্টালে গিয়ে দেখো, এরকম টাইপের। তো পরে দেখি যে হ্যাঁ, আসলেই তো আসছে। তো ওই ওইটার পর থেকে ও ফাইনালি যে 1 বছর হয় নাই, প্রথম টাইম হয় নাই, সেকেন্ড টাইম হয়েছিল এরকম টাইপের। তো হ্যাঁ, ঠিক আছে। পরে প্রসেসিং শুরু, ওইখান থেকে কি করব। তখন ওই যে পুনে ইউনিভার্সিটিতে একটা ভালো দিক যে ওইখানে, এমনিতে সব ইউনিভার্সিটিতে আমার অভিজ্ঞতা নাই যে কি কি রকম করে হেল্প করে। তো আমাদের ওই পুনে ইউনিভার্সিটিতে হচ্ছে যে যারা সেকেন্ড ইয়ার থাকে, যারা ফ্রেশার নতুন আসবে, এদেরকে পুরা গাইড করে কি কি ডকুমেন্ট দরকার, ওইখানে গিয়ে কি করতে হবে, বাসা খুঁজে দেওয়া। প্রথম প্রথম তো হোস্টেলে মানে এলাও করতো না, ইন্টারন্যাশনাল হোস্টেলে। পরে ওই সব বিষয় হচ্ছে যে ওনারা বলতো যে কি আহ মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে যেগুলোকে যত কিছু দরকার ওনারা হচ্ছে গাইড করতো। যে একটা গ্রুপ থাকে, এরা গাইড করবে ফ্রেশার, যারা নতুন নতুন সেকেন্ড ইয়ারে উঠে, নতুন নতুন ফ্রেশারদেরকে এরা হচ্ছে যে গাইড করবে কিভাবে কি করতে হবে, এরকম টাইপের একটা পুরা একটা দায়িত্ব দেওয়া হয় এরকম টাইপের। তো ওনারা সবকিছু হেল্প করলো। পরে গেলাম, গিয়ে দেখলাম যে মানে পরিবেশটা অন্যরকম। তো পরে পরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হলো। তো প্রথমে বলছিলাম যে আমার একাডেমিক লাইফ, এই ছিল আমার আইসিসিআর এর জার্নি, এই আর কি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নীতিকিসাকে। তিনি তার আইসিসিআর জার্নি কিভাবে কিভাবে আইসিসিআর স্কলারশিপ পেলেন সে বিষয়ে আমাদের সাথে শেয়ার করলেন। আমি এখন যাব সুমেধ চাকমার কাছে। আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়, সেখানে শুধু আইসিসিআর স্কলারশিপ না, আইসিসিআর স্কলারশিপ ছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আহ, যদি তিনি আমাদের সাথে শেয়ার করেন। একই সাথে আমি তাকে অনুরোধ করব, বিশেষ করে আইসিসিআর স্কলারশিপ পাওয়ার জন্য তিনি কি ধরনের প্রিপারেশন নিয়েছেন। এখানে অনেক প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে, কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কিভাবে আবেদন করতে হবে, আহ, 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 এই আইসিসিআর স্কলারশিপ পাওয়া আসলে কতটা কঠিন, এই সকল বিষয়গুলো নিয়ে যদি আমাদের সাথে সহযোগিতা করেন। আহ, তার আগে বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকুন। আমরা একটি একটি করে সবগুলো উত্তর দিয়ে যাব। সুমেধ চাকমা। আহ এখন আসলে স্কলারশিপের বিষয় নিয়ে বলতে গেলে এখানে আসলে দুইটা পার্ট থাকে আর কি। এখন যেহেতু আমাদের নীতি খিসা উনি যেহেতু আন্ডার গ্রেডে এসছেন, তো উনার এক্সপিরিয়েন্সের সাথে আসলে আমি যেহেতু মাস্টার্সে এখানে পড়াশোনা করতে এসেছি, তো আমার এক্সপিরিয়েন্স একটু ভিন্ন। ভিন্ন ইন এসেন্স হচ্ছে আমি মানে আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে প্রতি বছর বাংলাদেশের থেকে আইসিসিআর স্কলারশিপের জন্য 500 জন শিক্ষার্থীকে হচ্ছে সিলেক্ট করা হয়। তবে করোনা পরবর্তী অথবা করোনার
ওই টাইমটাতে হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কিম নামে একটা স্কিম হচ্ছে ওইখানে ইন্ডিয়া গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপের একটা কোলাবোরেশন হিসেবে ইন্ট্রোডিউস করে। তো ওইখানে হচ্ছে সম্ভবত 1,000 জনের মতো স্টুডেন্ট হচ্ছে এসছিল। তো আমি যে 2023 সালে এসেছি তখন হচ্ছে ওই সংখ্যা ওই ছিল না, আমরা হয়তো 500 জনের মতো ওইরকমই এসেছিলাম। তো 500 জনের মধ্যে থেকেও মেজরিটি আসে হচ্ছে আন্ডার গ্রেডে। আর আমরা হয়তো খুব বেশি, আমি আসলে এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না যে মাস্টার্সে আমরা কতজন এসেছিলাম, তবে আমি বলবো যে খুব সংখ্যা এটা ওইটা হয়তো খুব বেশি না, হয়তো রাফলি হয়তো 100 জন অথবা কিছু বেশি হইতে পারে, আমি অত শিওর না। তো আমি বলবো যে ওই অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা নীতি থেকে একটু আলাদা। তো প্রথমত এবং বিশেষ করে হচ্ছে আলাদা এই কারণে, আরেকটা কারণেও সেটা হচ্ছে আমি যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু আইসিসিআর না, এবং একই সাথে হচ্ছে অনেকগুলা স্কলারশিপের স্কিম এখানে হচ্ছে থাকে। সেটা ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন স্কলারশিপ এখানে থাকে। তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এইখানে হচ্ছে মূলত দুইটা স্কলারশিপ এখানে প্রোভাইড করা হয়, একটা হচ্ছে আইসিসিআর, আর দ্বিতীয় স্কলারশিপটা হচ্ছে সেটাকে বিমস্টেক স্কলারশিপ বলা হয়। তো আমার নালন্দা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এইখানে ইন্ডিয়াতে পড়তে আসার অভিজ্ঞতার একদম শুরুর দিকে আমি হচ্ছে সদ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছি, তারপরে বিদেশে পড়তে যাব, ওই ধরনের একটা প্ল্যান আমার আগে থেকেই ছিল। তো সেই কারণে আমিও হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এখানে আহ খুঁজছিলাম আর কি, যে আসলে কোন দেশে যাওয়া যায় অথবা বিভিন্ন। তো সেই জন্য সেই জায়গা থেকে আমি বলবো যে এই গ্রুপের যে ইনিশিয়েটর বলবো সুলভ চাকমাদা, তো এবং একই সাথে আজকের অনুষ্ঠানের সঞ্চালক অমশান্তি দা, উনাদের বিশেষ করে উনাদের দুইজনকে আমার আসলে ধন্যবাদ দিতেই হয়। কারণ উনারা একই সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছিলেন। তো উনাদের মাধ্যমেই আসলে, যেহেতু উনারা দুজনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন, তো আমি মূলত এই যাবতীয় ডকুমেন্টস এর যে জিনিসগুলো আছে, কি কি করতে হয় পরীক্ষার জন্য, কি কি পড়তে হয়, তো আমি মূলত আসলে সব ইনফরমেশন গুলো আসলে উনাদের কাছ থেকেই প্রথমে নিয়েছি। এখন তো আমার অভিজ্ঞতা যদি এখন বলি, তো আমার অভিজ্ঞতা হচ্ছে এখানে আমি বলবো যে দুইটা পার্টে ভাগ করা যায়। এক তো হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রথমে আইসিসিএস স্কলারশিপেরও আগে বিশ্ববিদ্যালয় থেকে একটা কনফার্মেশন আসতে হয়। তারপরে আপনি হচ্ছে মাস্টার্সের জন্য এখানে অ্যাভেলেবল হবেন, সেটা বিমস্টেক স্কলারশিপ হোক আর হচ্ছে আইসিসিএস স্কলারশিপ হোক। তো প্রথমে আমাদের হচ্ছে এখানে নালন্দাতে অ্যাপ্লাই করলে এটা আলাদা একটা সেপারেট অনলাইনের মাধ্যমে হচ্ছে আবেদন করা যায়, ওদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটে আবেদন করলে তারপরে ওছাড়া ওরা ভাইবা জন্য কল করে বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে। তো আমিও হচ্ছে ওইখানে ভাইভাতে অ্যাটেন্ড করি। তারপরে সৌভাগ্যবশত আমি হচ্ছে আহ, ইতিহাস ডিপার্টমেন্টের জন্য সিলেক্টেড হই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তো তারপরে আহ, কিছুদিন পরে হচ্ছে আমাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আহ, প্রথমে হচ্ছে বিমস্টেক স্কলারশিপের জন্য হচ্ছে আমাকে যোগ্য মনে করে হচ্ছে ওরা স্কলারশিপটা দেয়। তারপরে এবং ওই একই সাথে আমার এখনো মনে আছে ওই মেইলে ওরা উল্লেখ করেছিল যে আপনি যদি আপনাকে বিমস্টেক স্কলারশিপে হচ্ছে মনোনীত করা হয়েছে, কিন্তু আপনি যদি আইসিসিআর স্কলারশিপটা পান তাহলে দয়া করে বিশ্ববিদ্যালয়কে আপনি জানাবেন। কারণ আমাদের যে বিমস্টেক স্কলারশিপটা আপনি যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে আরেকজনকে প্রোভাইড করা হবে। মানে কন্ডিশনটা ছিল এরকম, যদি আমি আইসিসিআর পাই তাহলে এটা তো আমি যখন চান্স পেয়েছিলাম, এবং সেই সাথে বলতে গেলে প্রায় বিমস্টেক স্কলারশিপ আর হচ্ছে নালন সরি বিমস্টেক স্কলারশিপ আর আইসিসিআর যে স্কলারশিপ, বিশেষত আইসিসিআর এর যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে একটা ইটিপি টেস্ট দেয়া লাগে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বলে ওইটাকে। ওই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেহেতু ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেটা একটা।
আর হচ্ছে তো পরে হচ্ছে ওরা ভাইবার জন্য কল করে। তো ওই আমার বিমস্টেক স্কলারশিপ পাওয়ার এবং হচ্ছে আইসিসিআর এর যে ইটিপি টেস্টের মধ্যে প্রায় হচ্ছে 1.5 মাসের মতো পার্থক্য ছিল। তো পরে আমি হচ্ছে আহ, যেহেতু যেহেতু ওই অপশনটা আমার ছিল, আমি হয়তো আইসিসি স্কলারশিপ না হলেও আমি ইন্ডিয়াতে পড়াশোনা করতে পারতাম, কারণ আমার হচ্ছে বিমস্টেক স্কলারশিপ ততদিনে হচ্ছে হয়ে গেছে। তো আমি পরে হচ্ছে তারপরেও ওইখানে আইসিসিআর এর পরীক্ষা দিলাম, ইটিপি এইখানে আসলে একটা কথা বলে রাখা ভালো, যদিও বা হচ্ছে স্কিম গুলা আলাদা থাকে, কিন্তু পরীক্ষার ডেট ডেট এবং হচ্ছে যারা যারা পরীক্ষাতে বসে, বিশেষত আন্ডার গ্রেড এবং মাস্টার্স এর জন্য যারা পরীক্ষা দেয় তাদের ইটিপি টেস্ট ভাইবা সবকিছু একই সাথে, এবং পরীক্ষাটাও বলতে গেলে একই সাথেই হয়, একই দিনেই হয়, এরকম। তো ওইখানে আমি পরীক্ষা দিলাম, ইটিভিও দিলাম, একই দিনে আমার ভাইভাও হয়েছিল। তবে ক্ষেত্র বিশেষে হচ্ছে ওইটা আলাদাও হয়, আলাদা দিনেও হতে পারে, যে হয়তো ইটিভি একদিনে নিল আর আপনার হচ্ছে ভাইভা হয়তো আরেক দিনে নিল। তবে আমার ক্ষেত্রে হচ্ছে একই দিনে প্রায় বলতে গেলে 20-25 মিনিটের ব্যবধানেই আমার হচ্ছে ওই দুইটা পরীক্ষায় হয়ে গেছিল। তো আমি আসলে ওই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার জন্য আমি বলবো যে স্কলারশিপ পাওয়াটা বলতে গেলে খুব একটা কঠিন ছিল না। ইন এ সেন্স হচ্ছে, কারণ আমি আহ, উম, জানি না আসলে ওইটা কিভাবে বলবো। তো আমার মনে হয়েছিল যে এখানে ইন্ডিয়াতে পড়াশোনা করতে গেলে যেই ধরনের আহ, আহ, যোগ্যতা আমার থাকে হয়তো ওইখানে ছিল। তো এবং প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খুবই কাছে, সেটাও একটা রিজন ছিল ইন্ডিয়াতে পড়তে আসার ক্ষেত্রে। তো আর যেহেতু আচ্ছা, সরি আমি হচ্ছে ট্র্যাক মিস করে যাচ্ছি। তো যেহেতু পরীক্ষা দিলাম, তো পরীক্ষা দেওয়ার পরে কয়েকদিন পরে হচ্ছে রেজাল্ট আসলো। পরে আমি হচ্ছে ইউনিভার্সিটিকে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে জানালাম যে হচ্ছে এইখানে আমার স্কলারশিপ, আইসিসিআর স্কলারশিপটা হয়েছে। তো আমার স্কলারশিপটা পরে বিমস্টেক থেকে হচ্ছে এরা কনভার্ট করে হচ্ছে আইসিসিআর স্কলারশিপে দিল। এই হচ্ছে মূলত মোটা দাগে হচ্ছে আমার অভিজ্ঞতা। তবে আবার ভিসা জটিলতার ক্ষেত্রে একটু আলাদা ছিল। আমি যখন বিশেষত 2023 সালে এসেছি, অতটা পরিমাণে হচ্ছে ভিসার জটিলতা ছিল না যতটা ভিসার জটিলতা হচ্ছে গত বছর। যে স্টুডেন্টরা এসছে ইন্ডিয়াতে, তাদের তারা আসতে পারবে কিনা আদৌ, বা আসলে ভিসা ইন্ডিয়া সরকার ইস্যু করবে কিনা, সেটাও বিভিন্ন ধরনের জটিলতা ছিল। কারণ আপনারা সবাই জানেন যে এখানে রাজনৈতিক যে সমস্যাটা তখন ওই সময়ে চলছিল, তো সেই কারণে হয়তো গত বছরের তুলনায় আমি যখন এসেছি তখন বাস্তবতা একটু আলাদা ছিল। তারপরেও আমার হচ্ছে ভিসা পেতে পেতে প্রায় 1.5 মাসের মতো হচ্ছে আহ লেগেছিল, যেহেতু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্লাস মূলত শুরু হয় হচ্ছে অগাস্ট থেকে। তো আমি প্রায় এসছিলাম 1 মাস বা 1.5 মাস পরে এরকম। আহ আর বলবো যে এখানে আইসিসিআর স্কলারশিপের ক্ষেত্রে বলবো, যদি বিশেষ করে বিশেষত নীতি একটু আগে বললো যে আমরা যারা বিশেষ করে জুম্মু আছি অথবা বাংলাদেশ থেকে যারা আছে তাদের হচ্ছে প্রথম সমস্যাটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। তবে আহ এই সমস্যাটা যদি ইটিপি আসলে এই ইটিপির ক্ষেত্রে যদি বলি, একটু সংক্ষেপে যদি বলি, ইটিপি আসলে আমার মনে হয় যে এটা প্রতি ইয়ার টু ইয়ারও মনে হয় ডিফারেন্ট বিভিন্ন হয়। যেমন আমি যখন দিয়েছিলাম তখন হচ্ছে 15 মিনিটের পরীক্ষা ছিল। তারপরে ওই 15 মিনিটের মধ্যে একটা সার্টেন ওরা টপিক দেয়, ওখানে এম্বাসিতে বসে ওই টপিকটা সম্পর্কে হচ্ছে লিখতে হয়। তো গত বছর সম্ভবত যারা এসছে, হয়তো আমার বন্ধু শুভ ওই জিনিসটা বলতে পারবে গত বছর তার অভিজ্ঞতা কিরকম ছিল। তো আমার ক্ষেত্রে বলবো যে খুব একটা কঠিন ছিল না, এবং ভাইভাতেও আমি আসলে খুব একটা কঠিন কিছু আসলে ওখানে ফেস করি নাই। আমি বলবো যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টেই আমি আসলে ভাইভাও দিয়েছিলাম। তো সব দিক থেকে বলতে গেলে হ্যাঁ, আমার জন্য খুব একটা কঠিন ছিল না।
ইন্ডিয়াতে পড়াশোনা করতে আসার বিষয়টা। আর এর আগে তো একটু বলেছি যে আমার বিষয়টা আরো ইজি হয়ে গেছে, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের এই বড় ভাই দুইজন এখানে পড়াশোনা ইতিমধ্যে করে গেছেন। তো যাবতীয় ইনফরমেশন এবং ইভেন হচ্ছে ভিতরের যে ইনফরমেশন গুলা, যেগুলা আসলে নর্মালি কেউ বলে না বিভিন্ন ফেসবুক গ্রুপে বা অন্যান্য গ্রুপে, আমি আসলে সেগুলাও হচ্ছে খুব ভালো মতো ইনফরমেশন গুলো নিতে পেরেছিলাম, যেহেতু আমার পরিচিত বড় ভাই দুইজন ছিল। তো সেক্ষেত্রে বলবো যে আমি লাকি ওই বিষয়গুলোর দিক থেকে। তো হ্যাঁ, এতটুকুই হচ্ছে আমার অভিজ্ঞতা আইসিসি স্কলারশিপ এবং নালন্দার জার্নি, এতটুকুই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুমেধ চাকমাকে। আহ আপনারা মনে হয় ইতিমধ্যে যারা যারা এখানে প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্নের হয়তো আপনারা উত্তর ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তবুও কিছু কিছু প্রশ্ন এখানে রয়েছে, আমি সেগুলোর একটু উত্তর আমি নিজে থেকে দেওয়ার চেষ্টা করি, যেগুলো আসলে খুব বেসিক একদম প্রশ্ন। যেমন এখানে মিলন চাকমা বলেছেন আইসিসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে আইএলটিএস স্কোর কত লাগে। এখানে হচ্ছে আপনার আইসিসি স্কলারশিপের জন্য আসলে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আর হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক 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 ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, আপনি মনে করেন যেমন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, হয়তো বা দিল্লি ইউনিভার্সিটি, হয়তো আরো এছাড়াও আইআইটির বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, যেগুলোতে আপনি যদি আহ, একটু ভালো সাবজেক্ট এই এই অর্থে যে ওই ইউনিভার্সিটি অনুযায়ী, ওই ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনার আইএলস লাগে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আইএলস স্কোর দিতে হবে। অন্যথায় যদি আপনি যদি মনে করেন যে আইএলস স্কোর দিবেন না, আইএলটিএস দেবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার করতে হবে কি, আপনার যে যে কলেজ থেকে বা যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অথবা যে কলেজ থেকে আপনি কলেজ শেষ করেছেন, অথবা আপনি যে যে কলেজ থেকে শেষ করেছেন, আহ, সেই কলেজ থেকে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নাম, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট একটা নিতে হবে। ওই সার্টিফিকেটটা আপনি পোর্টালে আপলোড করলে এটা যে আপনি যে ইংলিশে একটু সাবলীল, সেটা হচ্ছে আপনার প্রমাণ হবে। এবং একই সাথে যেহেতু আমরা ইপিটি এক্সাম দিতে হয় আমাদেরকে, সুমেত কিছুক্ষণ আগে বললো ইপিটি এক্সাম, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটাও বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের হয়। তো সেই জায়গা থেকে সেই ইপিটি এক্সাম পাস করার পরে আবার ভাইবা দিতে হয়, তারাও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি হচ্ছে মূল্যায়ন করবে। এরপরেই আপনাকে হচ্ছে স্কলারশিপ দেওয়া যায় কিনা সেটা হচ্ছে মূল্যায়ন। তো আরেকজন কমেন্ট করেছেন জ্যাকসন ধামাই, উনি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে কি ভারতে স্কলারশিপে পড়তে যাওয়া যাবে? হ্যাঁ, আমরা দেখেছি শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার পরেই কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হোক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হোক, যেখান থেকে হোক আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। আরেকজন বলেছেন জোসেফ কার্তুস, তিনি বলেছেন হয় তেঙ্গা লাগে, হয় তেঙ্গা আছে, কত টাকা লাগে এবং কত টাকা হচ্ছে শো করতে হয়। এখানে আসলে এই ধরনের কোনো কিছুই শো করতে হয় না, টাকা পয়সা লাগে না। তো আহ, আপনার শুধুমাত্র স্কলারশিপ পাওয়ার পরে আপনি যখন ইন্ডিয়া ভিসা প্রসেসিং এর জন্য যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স একটা করতে হয়। সেই হেলথ ইন্স্যুরেন্স ওইটা বয়সভেদী হয়। আপনার ম্যাক্সিমাম ওইটা 5,000 টাকার মতো হতে পারে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। সেই হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আপনার আইসিসি স্কলারশিপ কর্তৃক হচ্ছে কাভার করা হয় না। বাকিটা আপনার কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না। তবে হ্যাঁ, আইসিসিআর অথরিটি হচ্ছে আপনাকে এটা সাজেস্ট করে যে আপনি যখন প্রথমে ইন্ডিয়া যাবেন, স্কলারশিপ পাওয়ার পরে আপনি যখন প্রথমে ইন্ডিয়ায় যাবেন, প্রথম 3 মাসের টাকা আপনার সাথে রাখার জন্য। সেক্ষেত্রে হবে কি, ওখানে গিয়ে যে বেসিক যে ফর্মালিটিস গুলো রয়েছে, সেগুলো হচ্ছে আপনি ওখানে গিয়ে যাতে কমপ্লিট করতে পারেন আপনার টাকা দিয়ে। এবং ওই টাকাগুলো আপনার, আপনি যেদিন ইন্ডিয়াতে পৌঁছাবেন ওই দিন থেকেই হচ্ছে আপনাকে আইসিএসআর স্কলারশিপ দেওয়া শুরু হবে। ওই দিন থেকে কাউন্ট করা শুরু হবে। ওই দিন থেকে অনার্সের ক্ষেত্রে হচ্ছে 3 বছর, মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে 2 বছর, যারা পিএইচডি তে যাবেন তারা 3 বছর বা 4 বছর এই ধরনের টাকা পাবেন। এই আমার মনে হয় আপনি ওই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকজন কমেন্ট করেছেন মেডেলিনা লরা, তিনি জিজ্ঞেস করেছেন সকলকে নমস্কার দাদা দিদি, গত বছর কি আইসিসিআর ঢাকা হাই কমিশনারে এপিটি এক্সাম হয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে কি ইঞ্জিনিয়ারিং আর এমএসসি সবার প্রশ্ন কি একই থাকে, নাকি ইঞ্জিনিয়ারিং এর আলাদা, এমএসসি এর আলাদা কোয়েশ্চেন প্যাটার্ন হয়, আর কত মার্কসের এক্সাম হয়? আহ, আমার মনে হয় এই প্রশ্নটা আমরা পরবর্তী যিনি আছেন, অতিথি আছেন, তার কাছ থেকে জেনে নিয়ে ভালো হবে, কারণ তিনিও গত বছরে আহ, এই আইসিএসসি আবেদন করে গত বছরে গিয়েছেন। আমাদের কাছে শুভ চাকমা আছেন, তো আমি তার কাছে
আহ, এই যে কমেন্ট গুলো রয়েছে সেই প্রশ্নগুলো বাদেও আমি আরেকটি প্রশ্ন থাকবে, আপনি যখন প্রথম ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া যাওয়ার পর আপনি আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আপনাকে, সেটা বলবেন। একই সাথে আহ, আপনার কিভাবে আপনি কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে আপনি আবেদন করেছেন, আবেদনের পর ইপিটি এক্সাম কি এসেছিল এবং কিভাবে পার হয়েছিলেন, বাই বাই কি বলেছিল, এই সকল বিষয়গুলো যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। শুভ চাকমা। আহ ওকে, ধন্যবাদ আবারও অবস্থান আপনাদেরকে। গত বছরের যেই পরিস্থিতিটা ছিল আমরা সবাই জানি, গত বছর হচ্ছে আমাদের আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা একটু অস্বাভাবিক ছিল, বা যেটাকে আমরা আনস্টেবলই বলতে পারি। তো এর প্রেক্ষিতে হচ্ছে আহ গত বছর ইফিটি হয়েছিল মাত্র যারা এনআইটি তে হচ্ছে অ্যাপ্লাই করেছিল, বলতে গেলে হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিয়েছিলেন। আমার জানা মতে, যদি আমি ভুল না করি, এটা হবে যে ওদের ইপিটি হয়েছিল বেসিক্যালি এমসিকিউ এমসিকিউ হয়েছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে। আর সে সাথে ইংলিশ তো ছিলই। আর সাথে হচ্ছে যেটা যেটা আমরা বলি যে একটা স্পেসিফিক হচ্ছে টপিক দেওয়া হয়, ওইটাই হচ্ছে লিখতে হয়। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে গত বছরের ইঞ্জিনিয়ারিং এর যে ইপিটি লেভেলের একটা টেস্ট। কিন্তু বাদ বাকি যদি আমরা নর্মালি যদি বলি, পিওর সায়েন্সে যারা অ্যাপ্লাই করেছিল, বা কমার্সে বলি বা আর্টসে বলি, তো ওদের ক্ষেত্রে হচ্ছে ঢাকা হাই কমিশনে আসলে গত বছর ইপিটি হয়নি। যেটা হয়েছিল শুধুমাত্র একদম অগস্টের শেষের দিকে এসে হচ্ছে ইমেইলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে দেখে হচ্ছে ইন্টারভিউ নিয়েছিল। তো ইন্টারভিউতে ইন্টারভিউ বেসিসে হচ্ছে গত বছরের যে আইসিসিআর স্কলারশিপ ওইটা হচ্ছে প্রদান প্রদান করা হয়েছিল গত বছর। তো এই ক্ষেত্রে এটা ছিল হচ্ছে যে প্রশ্নটা ছিল সেটার আনসার। আর সেই সাথে হচ্ছে আহ আমার যে অভিজ্ঞতা, যে এখানে হচ্ছে কি কি প্রবলেম ফেস করছি, বা এখানে এসে হচ্ছে যে একাডেমিক লাইফটা হচ্ছে কেমন যাচ্ছে, এগুলো তো কাজেই বলবো আমি। আর সেই সাথে একটু আমি আরো নতুন কিছু বিষয় অ্যাড করবো আইসিসিআর স্কলারশিপ স্কলারশিপ নিয়ে। আমি একটু বলতে চাই, প্রথমত আমরা আমাদের জুম্মরা আসলে আমরা সেভাবে জানতাম না আসলে আইসিসিআর স্কলারশিপ নিয়ে, কিন্তু বর্তমানে মোটামুটি মোটামুটি লেভেলে একটু সবাই জেনে যাচ্ছে এবং জানা উচিত। এই জানানোর প্রেক্ষিতে হচ্ছে কোনো না কোনো আমরা জানি এই আয়োজনটা অবশ্যই। তো সেজন্যই এটা অবশ্যই একটা ফলপ্রসূ দিক। কাজে আহ, এই যে আইসিসিআর স্কলারশিপ নিয়ে হচ্ছে আমাদের আরো অনেক কিছু জানার থাকে। এই বিষয় নিয়ে হচ্ছে আমরা অনেকে আলোচনা করেছি যে আমরা আসলে পাহাড়িদের জন্য কোনো একটা হেডলাইন রিলেটেড কোনো পেজ বা গ্রুপ হচ্ছে ক্রিয়েট করতে পারি কিনা। হয়তো আমরা সেই চেষ্টাটা বাস্তবে রূপান্তরিত করতে পারবো, যাতে হচ্ছে আমরা আমাদের জন্মদের জন্য নতুন কোনো কিছু দিক নির্দেশনামূলক কোনো কিছু দিতে পারি কিনা এ বিষয় নিয়ে অবশ্যই ইয়া থাকবে। তো আমি একটু বলি আমার দিল্লিতে আসার পরে বা দিল্লি ইউনিভার্সিটি আসার পরে কি কি প্রবলেম একটু ফেস করতে হয়েছে। আমি যদি দেখি, একটু আগে যে নীতিকিসা, সুমেধ চাকমা দুজনেই বললো আসলে একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে যেটা হয়, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা সবারই থাকে। আর বিশেষ করে যেটা বারবার উচ্চারিত হচ্ছে যে আমরা জুম্মরা আসলে ইংলিশে বা কতটুকু ভালো, বা হয়তো ইংলিশে ভালো না। এটার কারণটা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশের যে একাডেমিক লেভেল, আমরা যেখানে বলি না কেন আসলে আমাদেরকে বাংলাদেশে ইংলিশটা পড়ানো হয় হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে, একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আসলে শেখানো হয় না। যার দরুন হচ্ছে আমরা ইংলিশে এতটা স্মার্ট না, বা ওই ধরনের এনভায়রনমেন্টও নাই যে হচ্ছে আমরা ইংলিশে কথাবার্তা বলবো। এটা একটা প্রবলেম। তো এখানে আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু আসলে যখন বলতে যাই তখন একটা প্রবলেম হয়ে যায়। তো আলটিমেটলি এখানে আসার পরে মোটামুটি বলবো হচ্ছে প্রথম দিকে একটু নার্ভাস ফিল হইতো যে কথাবার্তা বলার ক্ষেত্রে আমি কি ওদের সাথে ইংলিশে কথাবার্তা বলবো নাকি হিন্দিতে বলবো। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ইন্ডিয়ান ওরা তো হচ্ছে কাজে হিন্দিতে কথাবার্তা বলে, তবে এটা ঠিক যারা ফরেনার ওদের সাথে হচ্ছে ওরা ইংলিশটা প্র্যাকটিস করে, ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করে। তবে অবভিয়াসলি অনেকে তো থাকে হচ্ছে এখানেও হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট, ওরা কিন্তু হচ্ছে আমি বলবো হচ্ছে আরেকটু যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট ওরা হচ্ছে আমাদের থেকে আরো পিছিয়ে ইংলিশে। তো সেক্ষেত্রে আমরা আরো এক ধাপে গিয়ে, যে আমরা বাংলাদেশ থেকে যারা হচ্ছে এখানে পড়াশোনা করতে আসে। তো এটা একটা বিষয়। তো
তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকে, কিন্তু আস্তে ধীরে হচ্ছে ওইটা হচ্ছে কোপ আপ হয়ে যায়, কাটানো যায় যে আমি কি আসলে ইংলিশে কমিউনিকেট করতে পারবো নাকি হিন্দিতে কমিউনিকেট, দুটোই হয়ে যায়, একটা হিন্দিও হয়ে যায়, প্লাস হচ্ছে ইংলিশও হচ্ছে ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে যায় বলে আমি মনে করি, যদি একটা কন্টিনিউয়াস প্রসেসে যদি বলা হয় আর কি। তো এটা বিষয়। আর সেই সাথে অন্যান্য যদি প্রবলেমের কথা ফেস করি, কাজে একটু দিল্লিতে একটু এনভায়রনমেন্টের দিক দিয়ে হচ্ছে একটু আমি বলবো একটু কম্পারেটিভলি হচ্ছে, যদি আমরা চাই যে হচ্ছে আমরা একদম ভালো একটা নিরিবিলি পরিবেশে হচ্ছে আমরা একাডেমিক লাইফটা কাটাতে চাই, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে একটা এরকম হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল সিটির মতো একটা ইউনিভার্সিটি সিলেক্ট না করে বলবো হচ্ছে একদম নিরিবিলি মতো জায়গায় জায়গায় হয়, যেটা হচ্ছে একদম শহরের থেকে একটু দূরে হবে, এরকম ক্যাম্পাস হচ্ছে সিলেক্ট করে যারা আইসিসিআর এক্সপিরিয়েন্স। কারণ দেখা যায় যে হচ্ছে এরকম হয়ে যায় যে ঠিক আছে ইউনিভার্সিটিটা ভালো, ওকে, এটা ফাইন, কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে শহরের যে এনভায়রনমেন্ট আসলে যে আমরা যেটা পলিউশন বলি, দিল্লির কম্পারেটিভলি হচ্ছে দিল্লির পলিউশনটা অনেক বেশি। তো এক্ষেত্রে অনেক সময় হচ্ছে স্বাস্থ্যের সমস্যাটা হয়ে থাকে, যেখানে হচ্ছে আমি দেখছি হচ্ছে এখানে আমরা যারা পাহাড়িরা পড়তে আসছি, খালি আমি তো এখানে একা না, এখানে মোটামুটি আমরা 20 থেকে 25 জনের মতো হব, বাংলাদেশ থেকে আসলে পাহাড়ি। আহ সেক্ষেত্রে অনেকে হচ্ছে এই যে স্বাস্থ্য সমস্যা ফেস করে, যে এই, অনেক সময় হচ্ছে কোপ আপ করতে পারে না, নানা ধরনের হচ্ছে অসুবিধায় ভোগে, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় হচ্ছে আমি তো বললাম বিগত বছরে আমরা যারা আসছিলাম, আমরা হচ্ছে হোস্টেল ফেসিলিটিসটা হচ্ছে আমরা সেভাবে পাইনি, বিশেষ করে ছেলেরা, যারা আহ, মেয়েরা তো হচ্ছে হোস্টেল ফেসিলিটিস অনেক ভালোই দিল্লি ইউনিভার্সিটিতে, যারা যারা আসছে ওরাই ভালোই জানে। তবে আমরা হোস্টেল ফেসিলিটিস না পাওয়ার একটাই রিজন ছিল, যদিও হচ্ছে এখানে আমাদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হাউস রয়েছে, কিন্তু এখানেও একটু শীতের সমস্যা থাকে। আর সেই সাথে হচ্ছে আমাদের হোস্টেলটা হচ্ছে নতুন করে রিনোভেট করা হচ্ছে, যার দরুন হচ্ছে আমরা হোস্টেল সুবিধাটা পাইনি ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউসে, যার কারণে আমাদেরকে হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে হচ্ছে আহ বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। কাজে হচ্ছে আমরা ক্যাম্পাসের বেশি দূরেও না, একদম ক্যাম্পাসের পাশেই, সেজন্য হচ্ছে মোটামুটি আমরা ক্যাম্পাস লাইফটাকে হচ্ছে আহ দেখতে পাচ্ছি কাছ থেকে। যে আমরা একদম দূর থেকে যদি ক্লাস করতে পারতাম তাহলে অনেকটা হেক্টিক হয়ে যেত, কাজে আমাদের জন্য একাডেমিক কার্যক্রমগুলো চালিয়ে যাওয়াটা এতটা কঠিন হচ্ছে না, এটা একটু ভালো। আর আমরা যদি দেখি যে হচ্ছে যেহেতু নেইবারিং কান্ট্রি বাংলাদেশ এবং ইন্ডিয়া, কাজে আমার মনে হয় না যে কালচারাল ডিফারেন্সটা হচ্ছে এতটুকু বেশি। আমার আমার কেন জানি মনে হয়েছে যে কালচারটা হচ্ছে অনেকটা সিমিলার। আর এটাই তো আছে, সেই সাথে আহ এই যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে আমি দিল্লি ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে বলবো, আসলে এখানে যে একাডেমিক এনভায়রনমেন্ট অনেক ভাইব্রেন্ট বললাম একটা রিজন। এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, এটা আন্ডার গ্রেডেও চলে আসে, তবে আরো যে গ্রাজুয়েশন পরবর্তী যে মাস্টার্স করতে আসে ওইখানে বেশি মনে হয় যে আরো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চলে আসে। আমি যতটুকু জানি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি অলমোস্ট 10 থেকে 15টা দেশ থেকে হচ্ছে আমি ফ্রেন্ড পাইছি, যাদের সাথে মোটামুটি সম্পর্ক আমার অনেক ভালোই। তো কাজে এইটা এইটা একটা পজিটিভ একটা দিক। এটা এটার পাশাপাশি ওদের সাথে কালচারাল যে বন্ডিং, ওদের যে কালচারাল শেয়ারিং, ওদের সাথে যে মেশা, এটা একটা ভালো একটা আহ পজিটিভ একটা দিক বহন করে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। আর সেই সাথে আমি আইসিসিআর বিষয় নিয়ে হচ্ছে আরো দু একটা বিষয় বলতে চাই। আহ আইসিসিআর এর যে মেইন মেইন যে ইয়াটা, আমাদের পাহাড়িদের মধ্যে অনেকের ধারণাটা একটু ইয়া থাকে যে আসলে হচ্ছে একটা বিষয় বলতে চাই যে আইসিসিআর নিয়ে নাকি অনেকে বলে, এটা হয়তো আপনারা সবাই জানেন, আইসিসিআর নিয়ে পড়তে গেলে হচ্ছে যে আমি আসলে কি করব না করবো এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। এটা আমি স্ট্রিক্টলি বলতে চাই, অবভিয়াসলি এখানে যারা আইসিসিআর এর মতো একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ পেয়ে যারা হচ্ছে ইন্ডিয়াতে পড়াশোনা করতে আসছে, ওদের যে কেরিয়ার বিল্ডিং,
অবভিয়াসলি হচ্ছে আমি বলবো হচ্ছে হাই, বেটার দেন হচ্ছে যে আমরা বাংলাদেশের যে অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এটা চাইতে আমি বলবো হচ্ছে এটা হাই। কিন্তু এটা হচ্ছে যে আমরা আইসিসিআর স্কলারশিপটা পাওয়ার পরে এখানে পড়াশোনা করতে আসছি, এখানে আসলে কি আমরা পড়াশোনা করতেছি নাকি করতেছি না, এটা একটা ফ্যাক্ট। তো এই কারণে হচ্ছে অনেকে মনে করে যে হচ্ছে আইসিসিআর স্কলারশিপ নিয়ে গিয়ে হয়তো স্টুডেন্টরা হয়তো পড়াশোনাটা করবে না, বা করলে হচ্ছে বাংলাদেশে গিয়ে কি করবে না করবে, এটা নিয়ে অনেকে হচ্ছে গার্ডিয়ানরা হচ্ছে সমস্যায় ভোগে। যে আসলে আমার 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 যে আমার ছেলে বা মেয়ে হচ্ছে ওইখান থেকে আসার পরে দেশে ফিরলে কি করবে না করবে, এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। কিন্তু এটা বলবো হচ্ছে যে আমাদের সিনিয়র বৃষ্টিদি বলেই গেছেন যে এখানকার ইউনিভার্সিটির যে একাডেমিক এনভায়রনমেন্ট অনেকটা হচ্ছে কম্পারেটিভলি অনেকটা ভালো, যে কন্টেম্পোরারি ইস্যু নিয়ে পড়াশোনা শেখানো হয়, যে একদম হচ্ছে থিওরিটিক্যাল তো হচ্ছে প্র্যাকটিক্যাল যে একটা রিলেশন ওইটা হচ্ছে খুব কানেক্টিভ ওয়েতে হচ্ছে শেখানো হয় এবং দেখানো হয়। বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেও পড়াশোনা করতে আসে, আমি হচ্ছে এইটা ফেস করছি যে যখন হচ্ছে একটা ক্লাসের যে লেকচার দেওয়া হচ্ছে তখন অবশ্যই হচ্ছে যে একটা থিওরি এক্সপ্লেন করা হইলো, থিওরিটা এক্সপ্লেন করার পরে ওইটার সাথে আবার প্র্যাকটিক্যাল যে একটা কানেকশন ওইটা খুব ভালো মতো হচ্ছে বুঝিয়ে দেওয়া হয়। তো কাজে আমি বলবো হচ্ছে একাডেমিক ভাবে অনেকটা ভালো। আর মোটামুটি এতটুকু হচ্ছে আমার অভিজ্ঞতা, কাজে আমার অভিজ্ঞতা অনেক অনেক বলতে গেলে পজিটিভ। কাজে এতটুকু হচ্ছে আমি এত জটিলতা ফেস করি। এই জটিলতা ফেস না করার পেছনে অবশ্যই হচ্ছে এখানে যারা ছিল, যে আমাদের জুম্ম আইসিসিআর স্কলারশিপ নিয়ে আগে থেকে পড়াশোনা করতে আসছিল, যে ওদের সাথে একটা ভালো একটা আমার কানেকশন ছিল, যোগাযোগ ছিল। ওরা মোটামুটি প্রথম দিকে আসার পরে হচ্ছে আইসিসিআর স্কলারশিপের যে আহ, এখানে আসার পরে যে যোগাযোগ ব্যবস্থা, কোথায় থেকে কোথায় যেতে হবে, ডিপার্টমেন্ট কোন দিকে, সবগুলো বিষয় মোটামুটি ওরা হেল্পফুল ছিল। তো কাজে এতটুকু সমস্যা হয়নি। আর প্রথম দিকে তো বললাম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার পরেও পরে ফলেও যে ওরা তো মোটামুটি যারা আগে থেকে আসছিল ওরা ইংলিশে কথাবার্তা না বললে হিন্দিতে অনেক এক্সপার্ট, কম্পারেটিভলি আমি বলবো অনেক এক্সপার্ট। ওরা হিন্দিতে মোটামুটি ভালো একটা কমিউনিকেশন করে, সব দিক দিয়ে হচ্ছে অনেক ভালো মতো হচ্ছে একটা আহ গেছে বলবো যে বিষয়গুলা। ধন্যবাদ। ধন্যবাদ শুভ চাকমাকে। আহ তো আপনারা শুনলেন আসলে তিনি যে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তো তিনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছেন। তো আমাদের আহ, আজকের এই যে ওয়েবিনার, সেখানে অনেকে আরো কমেন্ট করেছেন। আহ, সুমেদ এবং শুভর কথা সূত্র ধরে যদি আমি বলি, তাহলে ম্যাক্সিমাম আদিবাসী ছেলে মেয়ে যারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে হচ্ছে পড়াশোনা করার পরে ইন্ডিয়ান আইসিএসআর স্কলারশিপে যেতে চায়, তারা তাদের মধ্যে প্রধান সমস্যার তারা সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ইনফরমেশন থাকে না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আজকের যে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ, আপনারা এই সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপে সবসময় চোখ রাখতে পারেন। আমরা ইন্ডিয়ান স্কলারশিপ থেকে শুরু করে বিশ্বের যে যে কোনো স্কলারশিপ নিয়ে আমরা একদম টু জেড হচ্ছে আমরা এখানে শেয়ার করার চেষ্টা করব এবং গাইড দিতে দেওয়ার চেষ্টা করবো স্টেপ টু স্টেপ কিভাবে আবেদন করতে হবে, এরপরে কি করতে হবে, এই ধাপগুলো আমরা এই সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেবো। তো আপনারা এই গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে আপনারা সেই বিষয়গুলো নিয়ে জেনে যাবেন। এখানে আসলে আইসিএসআর স্কলারশিপ নিয়ে কিছুক্ষণ আগে শুভ বললো, তিনি অনেক প্রায় 15টি দেশের অন্যান্য ফরেন স্টুডেন্টদের সাথে তার অলরেডি ইতিমধ্যে কানেকশন তৈরি হয়েছে। এই আইসিসিআর এর মূল উদ্দেশ্যই মূলত এটা যে ইন্ডিয়ান কালচার এবং পৃথিবীর অন্যান্য কালচারের মধ্যে যে মানুষগুলোর মধ্যে যে কালচার সেগুলো এক্সচেঞ্জ করা। তো আমরা ইন্ডিয়াতে পড়াশোনা যারা যারা করেছে তারাও তাদেরও বিভিন্ন ধরনের এই ধরনের ফরেনারদের সাথে হচ্ছে মেশার সুযোগ হয়েছে, তাদের কালচার সাথে আমাদের কালচার অনেক এক্সচেঞ্জ করার সুযোগ সুযোগ হয়েছে। তো এই মুহূর্তে আমি বৃষ্টির কাছে যাব। আমরা তো জানি তিনি ইতিমধ্যে শেষ করেছেন পড়াশোনা, ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। তো আসলে এই যে আইসিএসআর স্কলারশিপ ইন্ডিয়া যে পড়াশোনা আপনার, সেই ইন্ডিয়ায় পড়াশোনা আপনার আপনার যে ফিউচার গোল, আপনি যে ভবিষ্যতে কি করতে চান, সেটাকে আসলে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে? মানে বা আপনি যে সামনে আরো এগিয়ে যাবেন, যে আপনি অন্য ক্যারিয়ারে যাবেন, সেটাকে কিভাবে এই ইন্ডিয়ায় পড়াশোনা কিভাবে হচ্ছে আপনাকে আপনার কেরিয়ারকে হচ্ছে ইনফ্লুয়েন্স করেছে, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন বৃষ্টি চাকমা।
ধন্যবাদ দাদা। আহ, আসলে আহ, আমার ওখানে 2 বছরের যা অভিজ্ঞতা একাডেমিক লাইফে, তো 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো হচ্ছে যে হ্যাঁ, যে ওখানে পড়াশোনা থেকে আমার যে ফিউচারের যে ক্যারিয়ার নিয়ে যে চিন্তা ভাবনা সেটা অনেকটাই ইনফ্লুয়েন্স হয়েছে, এবং সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে এখন। যেমন আমি এখানে থাকা অবস্থায় যদি বলি, এখানে থাকা অবস্থায় যখন আমি মাস্টার্স করছিলাম বা যখন আমি অনার্সে ছিলাম, তখন একটা চিন্তা ছিল এরকম যে খুব তাড়াতাড়ি জবে ঢুকে যাওয়ার, বা কিছু একটা তাড়াতাড়ি আহ, কিছু একটা তাড়াতাড়ি করে ফেলার, খুব তাড়াতাড়ি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জব, এই রিলেটেড চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমার ওখানে যাওয়ার পরে আমার ইন্টারেস্ট লেভেলটা আরেকটু বেড়ে যায়। শেষ করে আমি যদি বলি যে আমি যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, তো জিওগ্রাফি খুবই একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আছে, যেটা হচ্ছে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে, যেটা হচ্ছে জিআইএস এবং আরএস। এটা একটা টেকনিক্যাল দিক জিওগ্রাফি। তো ওখানে যাওয়ার পর যখন আমার প্র্যাকটিক্যাল ছিল, মেনলি প্র্যাকটিক্যাল কোর্স জিআইএস আরএস। তো ওখানে যখন আমি সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে আমি যখন জিআইএস আরএস নিয়ে পড়াশোনা করি, তো তখন আমাদের একজন আমাদের একজন স্যার ক্লাস নিত, এবং স্যারের সাথে আরেকজন পিএইচডি স্কলার, স্যারের আন্ডারে একজন পিএইচডি স্কলার কাজ করতো, আহ সায়ন্তন দাদা। তো উনি উনি স্যার আহ, স্যার যখন থাকতো না, স্যারের অবর্তমানে হচ্ছে উনি ক্লাস নিত। তো আমি দাদার ক্লাস করেছি 4 থেকে 5 বার, এবং আমি আমি লিটারেলি শক ছিলাম যে উনি একজন পিএইচডি স্কলার, 2 বছর বা 3 বছর হবে স্যারের আন্ডারে কাজ করছেন। তো ওনার যে নলেজ জিআইএস আরএস নিয়ে, উনি যেভাবে চিন্তা করে, ওনার যে চিন্তা ধারণা, সেটা মানে আমার নিজেরও যেহেতু এই দিকটাতে বেশি একটু ইন্টারেস্ট ছিল, অনেক আগে থেকে আমার এই দিক জিআইএস আরএস নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। তো এরপর দাদা যখন জিনিসটাতে ক্লাস করালো, তখন মানে আমার পুরো একদম সবকিছু অনেক পার্সপেক্টিভ পুরো চেঞ্জ হয়ে গেল। আমি আমি দেখলাম যে একটা মানুষের যদি কোনো একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে ওই মানুষটা ওই জিনিসের নিয়ে কতটা স্কিল হতে পারে, কতটা নলেজেবল হতে পারে, এবং ওনার যে নলেজ ছিল কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি অ্যাপ্লিকেশন গুলো কেমনি কিভাবে ইউজ করতে হবে, সেটা একদমই আলাদা। তো হ্যাঁ, তো সেটা থেকে আমি বলবো যে এখন আমার ফিউচারের যে প্ল্যান, ফিউচার ক্যারিয়ার নিয়ে যা চিন্তা ভাবনা, সেটা অনেকটাই ইনফ্লুয়েন্স হয়েছে। আমি আমি হয়তোবা ট্রাই করব ফিউচারে, ইন ফিউচার বলতে সামনে আগামীতে, যে জিআইএস আরএস নিয়ে কিছু একটা করা যায় কিনা। আমার সেটাই এখন মেইন আমার গোল, যে আমি যদি ক্যারিয়ারে আগাই, তাহলে হয়তোবা এই জিআইএস আরএস এর আহ ইয়া নিয়েই আগাবো, জিআইএস আরএস এর এই টেকনিক্যাল এসপেক্টটা ধরেই আগাবো আমি, এটার সাথে রিলেটেড কোন একটা কাজ করব। এবং হ্যাঁ, আমি মনে করি যে আমরা যারা ইন্ডিয়াতে যারা পড়াশোনা করে আসছি বা করেছি ওখানে অলরেডি, তো আমাদের সবারই ক্যারিয়ারের অনেকটা, আমরা আগে যেভাবে দেখতাম আমাদের ক্যারিয়ার নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করতাম, তো ওটা অনেকটাই চেঞ্জ হয়েছে আগে থেকে। এইখানে দেশে থাকাকালীন সময়ে যে চিন্তা ধারণা ছিল, সেটা ওখানে গিয়ে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আমরা যতটা জবের দিকে বেশি ফোকাস করি, মেইনলি আমি যেটা দেখেছি যে আমরা অনার্সে ঢুকতে না ঢুকতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই বিসিএস এর বই নিয়ে পড়ে থাকি। বাট ওদের ক্ষেত্রে জিনিসটা একদম আলাদা। ওরা ওরা এটা করে না। ওদের সবসময় ফোকাস থাকে হচ্ছে পিএইচডি করার, ডক্টরেট করার, পোস্ট ডক্টরেট করার। ওদের চিন্তা ভাবনাই আলাদা থাকে। ওদের
আমি যেটা দেখেছি যে আমার ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল, আমরা যারা মাস্টার্স করেছি একসাথে ক্লাসে, তো সেখানের মধ্যে থেকে সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে মনে হয় 20 জন। বাকি সবারই চিন্তা ভাবনা এটাই যে পিএইচডি করতে হবে, ডক্টরেট করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, আরো নলেজেবল হতে হবে। তো এটা একটা অনেক বিশাল একটা ডিফারেন্স আমাদের চিন্তা ভাবনার মধ্যে। আমরা এখানে বসে চিন্তা করি যে হ্যাঁ, কোনো মতে অনার্স কমপ্লিট হবে, মাস্টার্স করলে করবো, না করলে নাই, এর মধ্যে একটা সরকারি চাকরি। কিন্তু না, ওরা ওভাবে ভাবে না, ওরা আর একটু অন্যভাবে ভাবে, ওরা আর একটু অন্যভাবে দেখে লাইফকে। তো সেটা অনেক একটা বড় একটা ইনফ্লুয়েন্স বলা যায় আমার জন্য। যে এখানে যখন ছিলাম তখন জিনিসটাকে ওভাবে দেখতাম, এখন যখন ওখানে ছিলাম 2 বছর, ওখানে যাওয়ার পরে আমার চিন্তা ভাবনাটা এক প্রকার চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা অনেক বড় একটা বিশাল একটা দিক, এনভায়রনমেন্টের বিশাল একটা ইম্প্যাক্ট বলা যায়। আর এই তো, এটাই ছিল মোটামুটি। আমার কাছে মনে হয় যে অনেক এনভায়রনমেন্ট এখানে একটা অনেক বড় একটা ফ্যাক্টর এই জিনিসটার ক্ষেত্রে। যে আমি আগে যেভাবে চিন্তা করি, এখন সেভাবে চিন্তা করি না, এখন একটু অন্যভাবে দেখি, আমি আমার ক্যারিয়ার নিয়ে অন্যভাবে চিন্তা করি। আগের মতো থাকলে হয়তো আমি ভাবতাম যে হ্যাঁ, একটা জবে ঢুকে গেলাম, যেখানে একটা জব করে ফেললাম, শেষ। কিন্তু এখন মনে হয় যে না, আমি যদি আমার ইন্টারেস্ট যে জায়গাতে, সেই জায়গাটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমি কতটা সেই জায়গাতে আহ অনেক বিশাল একটা বড় ইনপুট দিতে পারবো, এবং সেটা থেকে অনেক বেশি মানুষ বা অনেক বেশি ভাবে অন্যান্য সবাই বেনিফিটেড হতে পারবে। সেটা সেটা এখন বেশি চিন্তা করি, সেটা নিয়ে চিন্তা করি যে কিভাবে আরো বেশি ইনপুট দেওয়া যায়, কিভাবে আমার যে নলেজ সেটাকে আমি কিভাবে সবার জন্য আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো, সেটা আমার ডে টু ডে লাইফে কিভাবে আমি আরো বেশি কাজে লাগাতে পারবো, এটাই চিন্তা করি এখন। তো হ্যাঁ, এটাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বৃষ্টি চাকমা। তো তার সূত্র ধরেই আমিও একটু সহভাগিতা শেয়ার করি। যখন আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তখন আমার রুমমেট হিসেবে পেয়েছিলাম আমি এক ভুটানিজকে। তিনি আমার থেকে অনেক বয়সীয় সিনিয়র ছিলেন এবং অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তিনি আহ, তিনি ভুটানের যে এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি রয়েছে ওইখানে জব করতেন, ওখানকার একজন এনভায়রনমেন্ট অফিসার হিসেবে কাজ করতেন। তো তার সাথে আমার অনেক যেহেতু আমরা প্রায় 2 বছর একই সাথে এক রুমে ছিলাম, তো তার সাথে আমার অনেক ধরনের আহ, কথাবার্তা হয়েছে, অনেক কিছুই জ্ঞান বিনিময় হয়েছে। তো সে জায়গা থেকে আমিও দেখেছি আহ, ওনার যে ভিউ, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোর সাথে আমার চিন্তা ভাবনা অনেক এক্সচেঞ্জ হয়েছে। একই সাথে শুধুমাত্র তিনি না, একই সাথে ইউনিভার্সিটিতেও টিচাররা তো রয়েছেনই। টিচাররা সর্বদাই হচ্ছে একজন স্টুডেন্টকে কিভাবে আরো জ্ঞান চর্চার দিকে আরো কিভাবে মনোযোগ দেওয়া যায়, কেমনে কোনো একটা সমস্যাকে আরো কেমনে ডিপলি গিয়ে গভীরে গিয়ে ওই সমস্যার গভীরে গিয়ে কেমনে হচ্ছে সমাধান খোঁজা যায়, এই বিষয়গুলো নিয়ে তারা সব সময় হচ্ছে আপনাকে প্রেস করতে থাকে, সব সময় হচ্ছে উৎসাহ দিতে থাকে আপনাকে কিভাবে আপনি আরো আপনার কেরিয়ারকে আরো বেশি আরো বেশি লম্বা করবেন, বা আপনি কেরিয়ারে কেমনে আরো সামনে বেশি এগিয়ে যাবেন। তো একই সাথে শুধু টিচার না, টিচার দের পাশাপাশি হচ্ছে পিএইচডি স্টুডেন্টেরও অনেক সিনিয়র ভাইয়েরা ছিলেন, ভাই বোনেরা ছিলেন। তারাও আপনাকে সব সময় গাইড করবে, আপনি যদি তাদের কাছে যান তারা সব সময় গাইড করবে। তারাও আপনাকে আপনার কেরিয়ার পথকে কিভাবে আপনার সামনে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে তো আহ এই গেল মোটামুটি আমরা প্রায় 1 ঘন্টার অধিক হচ্ছে আমরা আলোচনা করছি। তো মোটামুটি তো সবগুলো আলোচনা একাডেমিক। আমরা একটু কমেন্ট সেকশনের দিকে যাই। কমেন্ট সেকশনে নর্মাদা দেওয়ান প্রশ্ন করেছেন, দাদা পরীক্ষায় প্রশ্ন কি ধরনের আসে আর এক্সাম হওয়ার সম্ভাব্য কোন মাসে, এখন থেকে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে চান্স পাওয়ার জন্য। আহ আমার মনে হয় এই প্রশ্নটি নীতিশিক্ষা উত্তর দিতে পারবেন। তবে তার আগে আমি আরেকটি ইয়াতে যাই। আইসিসিআর কি এখন সেকেন্ড টাইম স্কলারশিপ দেয় কিনা, হিরণ চাকমা জিজ্ঞেস করেছেন। আহ, এইভাবে বাধ্যবাধকতা মনে হয় আমার আমার জানা মতে এইভাবে বাধ্যবাধকতা করা করা নাই যে হচ্ছে আপনি একবার আইসিসিআর স্কলারশিপ পেলে দ্বিতীয়বার পাবেন না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আবেদন করতে পারেন। অনেকেই দেখেছি যারা হচ্ছে ফার্স্ট টাইম একই সাথে হচ্ছে দুইবারই আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন, অনার্স কমপ্লিট করেছেন এরপরে মাস্টার্সও কমপ্লিট করেছেন। আরেকজন কমেন্ট করেছেন নিতুল চাকমা দাদা কমেন্ট করেছেন, এ যাবৎ আনুমানিক কতজন এই সকল স্কলারশিপের আওতায় পড়াশোনা শেষ করেছেন বা এখন আনুমানিক কতজন পড়াশোনা করছেন, সমতল আদিবাসী ছাত্র ছাত্রীদের সংখ্যা কেমন? আম,
আমার মনে হয় এক্সাক্ট ফিগারটা আমার মনে হয় এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা আমাদের অজানা এক্সাক্ট ফিগার কতজন হতে পারে। তবে যেহেতু 2021 সাল থেকে প্রতি বছরে হচ্ছে 1,000 জন করে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়াতে, 500 হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের আন্ডারে এবং 500 হচ্ছে আপনার আইটেক বা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে একদম টেকনিক্যাল প্রফেশনাল কোর্সের জন্য যায়, শর্ট কোর্স যেগুলোকে বলে 3 মাসের 4 মাসের বা 5-6 মাসের এই ধরনের কোর্সের জন্য যারা যায় সেই সমস্ত মানুষ 500 জন হচ্ছে ওরা নিয়ে যায়। তো প্রতি বছর যদি আমরা এভারেজ যদি একটা হিসেব করি 30 থেকে 40 জন আদিবাসী, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই ওইভাবে কাউন্ট করলে হচ্ছে পাবো আর কি। আর সমতল আদিবাসী ছাত্রছাত্রীর সংখ্যা কেমন, আমার অভিজ্ঞতা বলে এই আইসিসিআর স্কলারশিপ নিয়ে সমতলের আদিবাসীরা এখনো খুব বেশি সচেতন না। তাদের কাছে খুব সম্ভবত ইনফরমেশনের এখন পর্যন্ত অভাব রয়েছে। তো আমাদের চেষ্টা থাকবে এই সমস্ত যারা সমতলের যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তাদের কাছে আরো কেমনে আমরা রিচ করতে পারি। তো আহ, যে প্রশ্নটি ছিল, আহ, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং এক্সাম কোন মাস থেকে হয় বা প্রস্তুতি চান্স পাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে পারে নর্মাদা দেওয়ান, তিনি প্রশ্ন করেছেন। আমার মনে হয় সেই প্রশ্নটি নীতিশে যদি আমাদেরকে উত্তর দেন, একই সাথে সেই প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি এখন তো শুধু আমরা একাডেমিক আলোচনা করছি, আপনি যেহেতু ওখানে অনার্স করতে গিয়েছেন, আপনার হয়তো অনেক লেজার টাইম থাকবে, অনেক ছুটি ছুটি পেয়ে থাকবেন। তো সেই সময় আপনি ইন্ডিয়াকে কি কি ইন্ডিয়ার কোন কোন জায়গাগুলো আপনি এক্সপ্লোর করেছেন সেই বিষয়টা যদি আমাদের সামনে নিয়ে আসেন, শুধুমাত্র একাডেমিক আলোচনা না। আহ, একই সাথে আপনার যে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশনের একটা বিষয় রয়েছে, আর একটা বিষয় আছে, যদি ইন্ডিয়া যদি আমরা দেখতে পারি তাহলে গোটা বিশ্ব নাকি দেখা হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনি আহ ইন্ডিয়ায় কোন কোন জায়গায় লেজার টাইমে বা ছুটির যে কোন 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 জায়গায় ইতিমধ্যে এক্সপ্লোর করেছেন এবং ওই জায়গাগুলোতে এক্সপ্লোর করে কি ধরনের জ্ঞান অর্জন করেছেন, যদি আমাদের সবার সাথে যদি একটা সহভাগিতা করেন। নীতি কিসা? ধন্যবাদ দাদা। আহ যেহেতু উনি কোয়েশ্চেন করেছিলেন যে like, কি 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 প্রস্তুতি নিতে হবে, কোন ধরনের প্রস্তুতি নিতে হবে, ওরকম টাইপের। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে যে যে কিছুক্ষণ আগে সুমের দাদা, আমি অনার্সে পরীক্ষা দিয়েছিলাম মনে হয়, ইপিটি একটা টেস্ট ছিল আর কি। তো 15 মিনিটের একটা মানে কি 15 মিনিটের কোয়েশ্চেন লাইক একটা পরীক্ষার টাইম ওই সময় হয়। তো এরকম টাইপের। কিন্তু এর আগে যখন আমি আইসিসিআর এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, আমি হচ্ছে যে যারা সিনিয়র ছিল ওনাদের থেকে মানে কোয়েশন করছিলাম যে কিরকম কোয়েশন অ্যাকচুয়ালি আমাদেরকে করা হয়, লাইক করা হবে ওইরকম টাইপের। তো ওনারা বলছিলেন যে বেসিক ইংলিশ আহ করা হবে, তারপর হচ্ছে যে জেনারেল নলেজ, ওইরকম টাইপের কিছু। তো ঠিক ওইটাই ধরে হচ্ছে যে আমি বেসিক ইংলিশের মধ্যে বেশি ফোকাস করেছিলাম যে এইরকম করে আসতে পারে এইরকম, মানে ওইরকম। তখন তো ছিল মনে হয় 60 নাম্বারের নাকি কত নাম্বারের পরীক্ষা হয়, যে দাদা দিদি থেকে আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা ওইরকম ভাবে পরীক্ষা দিয়েছিলেন। তো পরে 1 বছর 21 সাল থেকে জানতে পারি যে ওইরকম হয় না, কোভিড এর জন্য একটু চেঞ্জ হয়েছে। পুরা পুরাটা একটু চেঞ্জ করছে আর কি, প্যাটার্ন চেঞ্জ। তো কিরকম প্যাটার্ন চেঞ্জ, যে 15 মিনিটের পরীক্ষা হবে, যে ওনারা একটা টপিকস দিবে যে 250 বা ওইরকম টাইপের একটা এসে লিখতে হবে ওইরকম টাইপের। তো তারপর থেকে পুরা মানে, বাট ওইটাও শিওর না যে আসলে হবে ওইরকম টাইপের। যে সেজন্য আমি দুইটাই নিয়েছিলাম যে কি অ্যাকচুয়ালি কি আসতে পারে ওইরকম টাইপের, বেসিক ইংলিশ টাইপের কিছু। তো মোটামুটি ওই দুইটাই আমি মানে প্রিপারেশন নিয়েছিলাম যে যেই আসুক না কেন, এটা আসলেও ঠিক আছে, ওইটা আসলেও ঠিক আছে, আমি দুটোটাই যেন কভার করতে পারি ওইরকম টাইপের। আর ওইটা ছিল। আর হচ্ছে যে আরেকটা কি ছিল, কোয়েশন তো ভুলে গেলাম। একাডেমিক লাইফের পাশাপাশি আপনি আসলে ইন্ডিয়ার কোন কোন জায়গা হচ্ছে আপনি এক্সপ্লোর করেছেন ওকে এবং ওকে। ট্রাভেলিং করেছেন, যদি শেয়ার করেন আর কি। অ্যাকচুয়ালি একাডেমিক লাইফের পাশাপাশি আমি পুনে যে মহারাষ্ট্রের পুনে, যে মানে ওই পুনে মুম্বাই দুইটা সিটি থেকে আমি কোথাও যাইনি এখনো। আমার যাওয়া হয়নি। আমার ঘোরার ইচ্ছা আছে পুরা ইন্ডিয়া, বাট এখনো যাওয়া হয়নি। আমার 2 বছর অলরেডি চলে গেছে, তো আমার এখনো যাওয়া হয়নি কোনো কারণেই। যাওয়া হয় না, অনেক সময় টাইম থাকে না যে ভ্যাকেশনের সময় দেশে আসতে মন চায়, সবাই ফ্রেন্ড গুলা দেশেই আছে বা বাইরে যারা আছে ওইরকম টাইপের। তো সেজন্য হচ্ছে দুই টাইমে
বর্তমানে আমি দেশে আছি। তো দুটাই এরকম ভাবে হয়েছিল। তো এখন আমার এরকম টাইপের, এমনিতে পুনে ঘোরা হয়েছিল। পুনেতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যখন মনসুনে, জুন জুলাই অগস্টের সময় অনেক। ওই আসল পুনের মেইন যে সুন্দর জিনিসটা পুনে আসলে কি, ওই সময় মনসুনে পাওয়া যায়। পুরা একদম সবকিছু সবুজ। আর পুনেই স্মৃতিটা হচ্ছে যে লাইক সিএসটির মতো পুরা পাহাড়, আর হচ্ছে যে লেক, রাঙামাটির যে লেক গুলা আছে, তো ওইখানে ওইগুলো ড্যাম ওইরকম টাইপের পুরা একদম মানে ওই পুনে। আমি যখন গেছিলাম প্রথম প্রথম তখন হচ্ছে যে বলছি, এটা কি আসলে সিএসটি, এটাই পুনে নাকি সিএসটি ওইরকম টাইপের। পুরা পাহাড় আর হচ্ছে লেক, আর হচ্ছে যে পাহাড়গুলা অনেক সুন্দর, ফর্ট, বিভিন্ন ধরনের ফর্ট আছে ওইরকম টাইপের, ওগুলাতে ঘুরো। তো আমার যেগুলা কয়েকটা জায়গায় ঘোরা হয়েছিল, লোনাওয়ালা, মুম্বাই, মুম্বাই ঘোরা হয়েছিল। আর এরপরে আমি কোথাও যাইনি, আমার যাওয়ার ইচ্ছা আছে, বাট এখনো আমার যাওয়া হয়নি। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে একদম হরেবল, লাইক কি একটা জার্নি ছিল ওইটা। ওটা একটা পুরা লম্বা হয়ে যাবে। ওটা যদি আমি শেয়ার করি এখন, পুরা একটা হয়ে মানে লম্বা একটা কাহিনী হয়ে যাবে, পুরা একটা মানে একটা মজার আর ভয়ঙ্কর ওইরকম টাইপের একটা অ্যাডভেঞ্চারাস ছিল আর কি। তো মোটামুটি ওভারঅল ভালোই ছিল, এই আর কি আমার অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ নীতিশিক্ষাকে। আহ আসলে যান্ত্রিক গোলযোগের কারণে আমি আসলে এতক্ষণ ভিডিওতে আসিনি। আমাদের দিকে আসলে ইলেকট্রিসিটি নাই, কিন্তু সামহাও আমার চালিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় আমি অডিও ভাবে করলে ভালো লাগবে আর কি। ইলেকট্রিসিটি আসার সাথে সাথে আমি আবার চলে আসবো, ভিজিবল হবো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ নীতিশিক্ষাকে। তো আমি এখানে আরো কয়েকটা প্রশ্ন এসেছে অনেকে। পিয়াল চাকমা নামে একটি তিনি প্রশ্ন করেছেন। অনেকে বলে যে ইন্ডিয়াতে ব্যাচেলর করলে ওখানকার সার্টিফিকেট বিডিতে অ্যাকসেপ্ট করে না বা ভ্যালু দেয় না। ইজ ইট ট্রু? এটা কি সত্য কিনা এটা জিজ্ঞেস করেছেন। একই সাথে হচ্ছে আহ আরো কিছু প্রশ্ন এসেছে। আমি একটু স্ক্রল করি। আমার ইন্ডিয়ান পাসপোর্ট করা ছিল, এখন যদি বাংলাদেশে পাসপোর্ট করি ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য, তখন কি কোনো সমস্যা হবে কিনা? তো এই প্রশ্নগুলোর যদি কেউ উত্তর দেন, আমি একদম স্পেসিফিক যাব না। শুভ, সুমেধ বা যে কোনো একজনের উত্তর দিতে পারেন আর কি। শুভ চাকমা, যদি আপনি এইগুলোর বলেন। অনেকে বলে যে ইন্ডিয়া থেকে ব্যাচেলর করলে ওখানকার সার্টিফিকেট বাংলাদেশে অ্যাকসেপ্ট করে না বা ভ্যালু দেয় না, এটা কি সত্যি কিনা? শুভ চাকমা। আচ্ছা, আমি আমি বলি তাইলে। আমি তো একটু আগে বললাম যে আসলে অনেকে হচ্ছে একটা বিড়ম্বনায় থাকে যে হচ্ছে আইসিসিআর স্কলারশিপ নিয়ে বা ইন্ডিয়াতে পড়াশোনা করার পরে আমরা যদি ওই বাংলাদেশে ফিরে যাই, তাহলে আসলে অ্যাকসেপ্ট করবে কি করবে না যে সার্টিফিকেট গুলো। তো আমার এখানে হচ্ছে আমার মতামতটা হবে এরকম যে একটা হচ্ছে যখন হচ্ছে কোনো একজন যদি হায়ার স্টাডিজ করে, হায়ার স্টাডিজটা করা হয় কোনো না কোনো ভাবে হচ্ছে একজন স্কিল্ড পার্সন হিসেবে হওয়ার জন্য, স্কিল্ড পার্সন, স্কিল্ড একজন হিউম্যান হওয়ার জন্য। তো এখন আমরা যে যে পড়াশোনা করতে আসবো, আমরা যদি আসলে প্রপারলি যদি আমাদের যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব ওই জায়গাতে যদি আমাদের যদি এক্সপার্টিজম যদি আমরা দেখাতে পারি, তাহলে হচ্ছে এটা বাংলাদেশ কেন পৃথিবীর হচ্ছে যে কোনো জায়গাতে অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয়। তো এই বিষয় নিয়ে হচ্ছে আমার মনে হয় না যে কোনো ধরনের হচ্ছে সংশয় রাখা যে আসলে ইন্ডিয়াতে পড়াশোনা করার পরে আসলে আদৌ কি হচ্ছে আমি বাংলাদেশে গিয়ে আহ, বাংলাদেশের চাকরি ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো এই জন্য হচ্ছে বৃষ্টি দিয়ে একটু আগেও বললেন যে আসলে আমাদের বাংলাদেশে পড়াশোনার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা পড়াশোনা যদি করি, হায়ার স্টাডিজটা যদি করি, আসলে আমাদের একটা ধারণা যে হচ্ছে আমরা হায়ার স্টাডিজের পরে হচ্ছে নয় গ্রাজুয়েশনের পরে বা মাস্টার্সের পরে হচ্ছে আমরা সরকারি একটা চাকরিতে ঢুকবো। কিন্তু হায়ার স্টাডিজে হায়ার স্টাডিজ করা মানে তো এই না যে হচ্ছে আমি খালি সরকারি চাকরি করব বা হচ্ছে আমি খালি বাংলাদেশে চাকরি করব, এটা তো হচ্ছে ফ্যাক্ট না। তো সেই জন্য আমি বলবো হচ্ছে এখানে এসে যদি যারা পড়াশোনা করে যদি প্রপারলি যদি হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্টে যদি নিজেকে যদি হচ্ছে গড়ে তুলতে পারে কাজে হচ্ছে, আমি বলবো হচ্ছে ইন্ডিয়াতে ব্যাচেলর করলে কাজে যে কোনো জায়গায় অ্যাকসেপ্ট করতে প্রস্তুত, কোম্পানি বলি বা সরকারি চাকরি বলি। এটা হচ্ছে আমার মতামত। আর আরেকটা প্রশ্ন যেন কি ছিল আমি ঠিক ভুলে গেছি।
আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার ইন্ডিয়ান পাসপোর্ট করা ছিল, এখন যদি বাংলাদেশে পাসপোর্ট করি ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য, তখন কি কোনো সমস্যা হবে কিনা? আহ আমার মনে হয় এটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, যেহেতু অলরেডি ইন্ডিয়ার পাসপোর্ট, তো কাজেই হচ্ছে সে তো আর ইন্ডিয়ান সিটিজেন, সে তো আর অন্য কোনো দেশের সিটিজেন না। কাজে হচ্ছে এই স্কলারশিপটা হচ্ছে খালি আহ ইন্ডিয়া বাদে হচ্ছে যে বাদ বাকি ফরেন কান্ট্রি গুলো আছে ওদের জন্য এটা মূলত দেওয়া হয় হচ্ছে কালচারাল এক্সচেঞ্জের পার্সপেক্টিভ থেকে। আর ও বলতেছে হচ্ছে যে উনি বলতেছেন যে বাংলাদেশের পাসপোর্ট, আমি জানি না আসলে উনি বাংলাদেশের পাসপোর্টটা হচ্ছে আহ যদি ম্যানেজ হয়, যদি ওইটা যদি হচ্ছে পজিটিভলি হয়, তাহলে অবভিয়াসলি, যদি কোনো ধরনের যদি ইয়া না থাকে, কাজে হচ্ছে এখানে একটু একটু বিড়ম্বনা আর কি। তো আমি ডিরেক্টলি বলতে পারবো না, আমার মনে হয় না যে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল হবে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু জানি। হ্যাঁ, আমি ওকে। শুভ হ্যাঁ হ্যাঁ, অ্যাড প্লিজ। করতে চাই যে প্রথমটা যে কোয়েশ্চেনটা, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে পড়ার পরে বাংলাদেশে আমাদের কি হবে, লাইক বাংলাদেশে এসে আমাদের কি ভ্যালু দেওয়া হবে, আমরা কি বাংলাদেশে এসে জব করতে পারবো, এই কোয়েশ্চনটা আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল। আমি যতটুকু মনে করি, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া থেকে পড়াশোনা করে মানুষজন অনেক কিছু করতেছে। লাইক আমি যতটুকু দেখছি আর কি, যারা সিনিয়র ছিলেন। ও তো আরেকটা কথা হচ্ছে যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছি বা বাংলাদেশে পড়াশোনা, আমার সার্টিফিকেট দিয়ে তো আমাকে আর জাজ করা হবে না, আমাকে করা হবে যে আমার স্কিল দিয়ে আমার কতটুকু আমি স্কিল ডেভেলপ করতে পেরেছি, আমি কতটুকু লাইক আমার আহ, যে আমি একটা কম্পিটিশন করে যে একটা জব নিব, ওইটা ওই স্কিলটা আমার আছে কিনা, ওইটা আমার মানে আমি নট অনলি ইন্ডিয়াতে, বাংলাদেশে পড়েও যদি আমি যে বুয়েট চুয়েটে পড়ার পরেও যদি আমার স্কিল না থাকে, শুধু একাডেমিক থাকে, তাহলে আমি নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাই না কেন আমি কোথাও ভ্যালু পাবো না। নট অনলি ইন্ডিয়াতে পড়ে যে বাংলাদেশে এসে ভ্যালু লাইক দিবে ওইরকমটা, আমার থাকতে হবে যে আমার কতটুকু স্কিল আছে, আমি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পেরেছি। তো এটা যদি আমি ইন্ডিয়াতে পড়েও যদি ডেভেলপ করতে পারি, অবশ্যই করবে। আর বাংলাদেশে বসেও যদি আমি এটা যদি ডেভেলপ করতে পারি যে আমি আমার এই স্কিল আছে ওই স্কিল আছে, আমি এইটার যোগ্য, তো কেন করবে না, অবভিয়াসলি করবে। তো এটা নিয়ে কোনো ডাউটই করা উচিত না আমার মনে হয়। যে ডাউট যদি হয় তখন হচ্ছে যে নিজেকে কোয়েশ্চন করা, লাইক যে আসলে আমি কি পড়াশোনা করছি ইন্ডিয়াতে গিয়ে, আমি কি বাংলাদেশের থেকেও পড়াশোনা করছি, যে অ্যাকসেপ্ট করা হবে কি না, যে আমার সার্টিফিকেটের প্রশ্ন এটা হচ্ছে যে মানুষ যখন আমার যতটুকু মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে, যে সার্টিফিকেট আসলে ভেরিফাই করে না, জাস্ট অনলি শো অফ, যে আমি আমার যে একাডেমিক এই সার্টিফিকেটটা আছে ওই রকম, কিন্তু আমাকে যে জাজ করা হবে যে আমার স্কিল দিয়ে আমি কি করতেছি, আমি কি পারি, আমি কি করে আসলাম ওই রকম টাইপের। তো আমার মনে হয় না এটা আবার কোয়েশ্চন করা হবে কাউকে ইন্ডিয়াতে পড়ে কি করছে, বাংলাদেশে এসে কি করছে। আর আমাদেরও থাকা লাইক মানে আমাদেরও যে বোঝা উচিত যে আমরা আসছি হচ্ছে পড়তে, কিছু একটা স্কিল ডেভেলপ করেই চলে যাব, যে যেহেতু আমরা এখান থেকে গিয়ে কিছু একটা করতে পারি, যেহেতু আমাদের মানুষজন যেন আমাদেরকে কোয়েশ্চেন না করে যে আমরা কি করলাম, আবার শুধু এসে আসলাম, যে মান্থলি একটা অ্যামাউন্ট দেয়, হিউজ একটা অ্যামাউন্ট অবভিয়াসলি, যে একটা ব্যাচেলর স্টুডেন্টের জন্য ঠিক দিবে না। তো দিচ্ছে গভর্নমেন্ট, ওইটা আমাদের কাজে লাগাতে হবে। তো এটা শুধু না কাজে না লাগিয়ে যদি ফুর্তি করে লাইক এটা যে ব্যাটলি নিচ্ছি ওই রকম না, ওটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পেরে যদি আহ মানে অন্যভাবে যদি কাজে লাগাই, তো আমাদের তো হবে না। অবশ্যই আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে, তো পরে আমরা কিছু একটা করতে পারবো এরকম আর কি। থ্যাংক ইউ নীতিশ স্যার, আমিও একই সুরে বলতে চাই এক্স্যাক্টলি। ইন্ডিয়ান সরকার যে হচ্ছে যে টাকাগুলো দিচ্ছে, এগুলো যাতে আমরা বিশেষ করে আদিবাসীরা যাতে নষ্ট না করে ফেলি, আমরা আমরা যে উদ্দেশ্যে গিয়েছি, আমরা যে ডিগ্রি নেব, আমাদের যে দক্ষতাগুলো অর্জন করব, সেই দক্ষতা যাতে আমরা ওই টাকাগুলো দিয়ে আমরা যাতে অর্জন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবার থাকা উচিত। তো আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। তো ভবিষ্যতে যারা আইসিসিআর এসপায়ারেন্ট, যারা আইসিসিআর স্কলারশিপ পেতে চায়, তাদের জন্য আপনাদের বার্তা কি হবে, একদম সংক্ষেপে যদি আপনারা একজন একজন করে বলেন, একজন 2 মিনিট করে যদি বলেন। সুমেধ চাকমা যদি শুরু করেন আর কি। আহ, সংক্ষেপে একদম সংক্ষেপে বলি, আমি বলবো যে ইন্ডিয়া
পড়াশোনা করা, বিশেষ করে ব্যাচেলরের ক্ষেত্রে আমি বলবো যে খুবই অপার সম্ভাবনাময় একটা দেশ। এখানে বিশেষ করে আপনার সামনের দিকে আগানোর জন্য যে ধরনের স্কিল গুলো আসলে দরকার, একটু আগে নীতি বললো, তো ওই সবগুলা স্কিলই আসলে আপনি এখানে গেইন করতে পারবেন। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি একটু প্রিভিয়াস আলোচনাতে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি ততটুকু বলতে পারি যে যেটা বলা হয়েছিল আর কি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে। তা আমি বলবো যে আমার 2 বছরের অভিজ্ঞতা ইন্ডিয়া থাকাকালীন, আমার শুরুর দিকে আসার পরে ইংলিশ বলতে হয়তো যে প্রবলেমটা ছিল, আমি আমার ইন্ডিয়ান কোনো বন্ধুকেই আসলে দেখি নাই যে তারা হচ্ছে আমার ইংলিশের কিছু গ্রামাটিক্যাল মিস্টেক অথবা কিছু একটু এদিক সেদিক হওয়ার কারণে তারা আসলে আমাকে হেসেছে অথবা আন্ডারমাইন করেছে যে এই ইংলিশ পারে না। বা আমি এই জিনিসটা আসলে একদমই ইন্ডিয়াতে এখানে ফেস করি না। আপনি যেভাবেই বলেন না কেন, তাদের জন্য কাছে যদি এই জিনিসটা বোধগম্য হয়, তারা সেটা আসলে একসেপ্ট করে, সেখানে গ্রামাটিক্যাল ভুল ছিল কিনা বা অন্যান্য যেগুলা। কিন্তু এই কথাটা আমি কেন বললাম সেটা হচ্ছে, আমি নিজে বাংলাদেশে থাকতে, যেহেতু আমি একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বাংলাদেশে থাকাকালীন সময়ে, তো আমরা আসলে যেহেতু আদিবাসীরা, জুম্মরা আমরা যারা আসি, তাদের হয়তো বাংলাটাও অনেক সময় আমরা হচ্ছে খুব একটা ফ্লুয়েন্সি নিয়ে কথা বলতে পারি না। এটা অনেকেরই সমস্যা, ইভেন আমারও এই ধরনের সমস্যাগুলো অনেক আছে। তো আমি বলবো যে এই ধরনের যে সমস্যাগুলো আমরা বাংলাদেশে নিজ দেশে যেগুলো আমরা ফেস করতাম, যে একটু বাংলার উচ্চারণ বা টোনটা একটু এদিক সেদিক হলে বিভিন্নভাবে কথাগুলো শুনতে হয়, সেগুলো আমি মনে করি যে ইন্ডিয়াতে আমি এসে একদম একেবারে এই শুরু থেকে যে ইংলিশ বলা থেকে শুরু করে বলবো যে এগুলা আহ একেবারেই ফেস করি নাই। একেবারেই হচ্ছে এগুলা আমার ক্ষেত্রে হয় নাই, আমার অভিজ্ঞতায় যা বলে। আর আমি বলবো যেটা বলে আসলে শুরু করেছিলাম, যে যারা আসবেন তারা যদি প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন, সেটা যে লেভেলেরই হোক, আন্ডার গ্রাজুয়েট আর মাস্টার্সে, আমি বলবো যে ইন্ডিয়ার অপরচুনিটিটা খুব ভালো। এবং যদি আসার সুযোগ হয়, সবারই আসলে এটা আসা উচিত, এতটুকুই বলবো আমি। ধন্যবাদ সুমেত চাকমা। আহ শুভ চাকমা, যদি শেষ কোনো কথার আগে যারা আইসিএসএস স্কলারশিপ ভবিষ্যতে আসবে তাদের উদ্দেশ্যে। অবভিয়াসলি অনেক কিছুই তো শেয়ার করা হলো। তবে এবারে হচ্ছে আমি যারা আইসিসিআর স্কলারশিপে হচ্ছে এপিটি তে মূলত আহ, অংশগ্রহণ করবে, মূলত অলরেডি যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে ওদের উদ্দেশ্যে বলবো, সে সাথে হচ্ছে পরে যারা এক্সপিরিয়েন্স আছে, যারা ট্রাই করবে, ওদের উদ্দেশ্যেও কিছু বলবো। এবারে যারা হচ্ছে আইসিসিআর স্কলারশিপে হয়তো অনেকে অ্যাপ্লাই করেছে, তবে সেক্ষেত্রে আমরা তো অলরেডি নীতিশা বলছে, বা সুমেত বলছে, বৃষ্টিদিও বলছে যে একটা হচ্ছে যে ইপিটিটা নেওয়া, এটা বিশেষ করে হচ্ছে ইংলিশের উপরে, এক্সেপ্ট যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বাদে আর সায়েন্টিফিক ফিল্ড বাদে, যে ইংলিশে হচ্ছে কাজে ইংলিশের উপরে একটু জোর দেওয়া। গত বছরের আমি যে অন্যান্য হাই কমিশনের যে কোশ্চেন প্যাটার্ন দেখলাম, ওটা ছিল এরকম যে ইংলিশে হচ্ছে গ্রামাটিক্যাল রিলেটেড হচ্ছে এমসিকিউ ছিল। তো ওইগুলোর বেসিসে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু হোক। আর সেই সাথে যে একটা হচ্ছে স্পেসিফিক একটা টপিকের উপরে যে এসে লিখতে বলা হয়, তো ওইটাও হচ্ছে বিগত বছরের গুলো হচ্ছে ওরা চাইলে প্র্যাকটিস করতে পারে। তো এটা হয়তো ওদের জন্য হেল্পফুল হতে পারে আমি মনে করি এই বছর। আর সেই সাথে নেক্সট যারা হচ্ছে চেষ্টা করবে, বা যাদের এই স্কলারশিপে হচ্ছে আবেদন করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রিপারেশনটা হচ্ছে ওইভাবে নিতে পারে, ডকুমেন্টেশন রেডি রাখতে পারে। ডকুমেন্টেশনটা হচ্ছে যে আইসিসিআর পোর্টালে গেলে হচ্ছে যে কি কি ডকুমেন্ট লাগবে ওইগুলো মোটামুটি হচ্ছে দেওয়া আছে সাজিয়ে সাজিয়ে কি কি ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট গুলো রেডি রেখে, যে ইংলিশের উপরে বিশেষ করে হচ্ছে একটু জোর দিয়ে প্রিপারেশনটা নেওয়া, কোনো না কোনো, যেখানে যেহেতু হাই কমিশন হচ্ছে ইংলিশের উপরে এক্সামটা নেয়, আহ সে সাথে যে একটু রাইটিংটা একটু প্র্যাকটিস করা সম্ভব, যদি সম্ভব শুরু এখন থেকে হচ্ছে নেওয়াটা আমার মনে হয়, যেহেতু হচ্ছে এটাকে আহ আমরা আমরা অবভিয়াসলি বলতে পারি এটা একটা কম্পিটিটিভ একটা পরীক্ষা হয়। তো একটা কম্পিটিশনের ভিত্তিতে হচ্ছে নেওয়া হয়, যে আগে থাকবে এই বেসিসে যেহেতু নেওয়া হয়, সেহেতু হচ্ছে আগে থেকে প্রিপারেশন যদি থাকে, যদি নিজের মধ্যে যদি একটু কনফিডেন্সটা থাকে যে আমি হচ্ছে ইন্টারভিউতে গিয়ে ফেস করতে পারবো, তাহলে আমি মনে করি না যে হচ্ছে কেউ হচ্ছে একদম এই স্কলারশিপটা
ম্যানেজ করতে এতটা কঠিন হয়ে দাঁড়াবে আর কি। তো আমি কাজে এটাই বলতে চাই। আর এতটুকু। হ্যাঁ, ধন্যবাদ। বৃষ্টি চাকমা যদি কিছু বলে। আহ, আমি যে জিনিসটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি আইসিসি এর অ্যাপ্লাই করতে গেলে আহ, একটা এসে লিখতে হয় 500 ওয়ার্ডের। তো অনেকেই অনেক সময় একটা দ্বিধার মধ্যে থাকে যে কিভাবে এসেটা লিখতে হয়। তো ওখানে মূলত ছয়টা টপিক দেওয়া থাকে, আই গেস, আমি যদি ভুল না করে থাকি। তো ছয়টা ছয়টা। টপিকের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে, হ্যাঁ, ছয়টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে এসে লিখতে হয় 500 ওয়ার্ডের মধ্যে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এসেটা কেমনে লিখবো, এসেটা কি রকম করে লিখতে হবে, কি ফরম্যাট, কি স্ট্যান্ডার্ড, বা কিভাবে নিলে জিনিসটা আমি সিলেক্টেড হতে পারবো বা আমি সিলেকশনের মধ্যে আসবো। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওই 6টা টপিকের মধ্যে এমন একটা টপিক চুজ করা উচিত যেটার সাথে আমি পার্সোনালি আমি জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, এমন একটা টপিক আমার চুজ করা উচিত। তাহলে জিনিসটা একটু রিলেটেবল হয়, এবং সেই সাথে ওই জিনিসটাতে আর প্লেগারিজম হতে পারে ওই ধরনের কোনো চান্স থাকে না। যেহেতু আমরা জানি যে আমরা যে এসেটা লিখি সেটা প্লেগারিজম চেক হয়, ওরা প্লেগারিজম চেক করে এবং ওটার ভিত্তিতে একটা প্রাইমারি সিলেকশন হয়, যেটার পরে আমাদেরকে ইপিটি এক্সামের জন্য ডাকা হয় মেইনলি। তো আমার যেটা মেইন সাজেশন থাকবে যে আমরা যখন অ্যাপ্লাই করব তার আগে থেকেই ওই 6টা টপিক দেখে নিয়ে ওখানের মধ্যে থেকে একটা আহ, এমন টপিক সিলেক্ট করা যেটার সাথে আমি নিজেকে রিলেট করতে পারছি বা যেটা আমি আমার লাইফে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, এবং ওই বিষয়ে লিখা, অন্য কোনো কিছু না লেখা। নর্মাল জেনারেল কথাবার্তা সবাই লিখে, সেটা সবার অ্যাপ্লিকেশনেই থাকবে জেনারেল কথাবার্তাগুলো। তো অন্য সবার সাথে আমার কি পার্থক্য থাকবে? তো আমার পার্থক্য এটা থাকবে যে আমি যখন এসিটা লিখছি সেখানে আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স জুড়ে দিচ্ছি, এবং সেটাকে আমি আমার পার্সোনাল লাইফের সাথে রিলেট করছি যে হ্যাঁ, এই টপিক, আমি এই টপিকটা নিয়ে লিখছি। তো এই টপিকটা নিয়ে লেখার এটাই হচ্ছে যে আমি লাইফে এটাকে এভাবে এভাবে এক্সপিরিয়েন্স করেছি এবং আমি এটা থেকে এটা শিক্ষণীয় ছিল আমার জন্য। এবং হ্যাঁ, এই এই লেসনটা বা এই মরালটা আমার জীবনে ছিল, এটাকে আমি এইভাবে প্রয়োগ করেছি বা এটাকে আমি ভবিষ্যতে এভাবে প্রয়োগ করব। তো এটা একটা মেজর, একটা আমার কাছে মনে হয় যে এটা একটা মেজর একটা দিক, যেটা সিলেকশনের জন্য অনেক বড় একটা বিষয়। বিশেষ করে পিপিটি এক্সামের সিলেকশনটা তো এভাবেই আসে। তো হ্যাঁ, এটাই আমি বলবো যে এসেটার দিকে একটু নজর দেওয়া। বাকি সব তো ঠিক আছে যে আমরা ইংলিশের দিকে একটু নজর দিব, বা আহ বাকি যা যা ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন বেসিক ম্যাথ বা অন্যান্য যে সকল বিষয়গুলো সায়েন্সের জন্য। বাট এটা ছাড়াও আমার মনে হয় যে এসেটাকে নিয়ে একটু আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত। আরেকটা মেইন বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি চয়েস, এটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা সবাই সবকিছু তো প্রিপারেশন নিয়ে ফেলি। তো যখন ইউনিভার্সিটি সিলেকশন হবে তখন আমরা চিন্তা করি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, বা কিভাবে কিভাবে কি লিস্ট আপ করব, কোন ইউনিভার্সিটি নিলে আমাকে সিলেক্ট করা হবে, কোন ইউনিভার্সিটি নিলে আমি সিলেক্টেড হতে পারবো। তো আমার যেটা মেইন সাজেশন সেটা হচ্ছে যে আমাদের আগে থেকেই বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঘেটে আসা উচিত সেখানে ফরেন স্টুডেন্ট কেমন, পার্সেন্টেজটা কিরকম, অ্যাকসেপ্টেন্স রেট কেমন, বা যদি চেনা পরিচিত থাকে তাদের সাথে কথা বলে নেওয়া উচিত যে ওই ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট কেমন। যেমন এখন যারা পড়াশোনা করছে আইসিএস কলেজ বা যারা পড়াশোনা করে এসেছে অলরেডি, তারা জানে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেটটা কেমন থাকে, কোন কোন ইউনিভার্সিটি বেশি অ্যাকসেপ্ট করে, কোন কোন ইউনিভার্সিটি করে না। যেমন আমরা সবাই জানি যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের সাইডে হচ্ছে মূলত বিশ্বভারতী থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করা হয়। আবার দিল্লি ইউনিভার্সিটি থেকে সব থেকে বেশি অ্যাকসেপ্ট করা হয় অ্যাপ্লিকেশন। এবং নালন্দা থেকেও মোটামুটি সেম বলবো আমি। আবার পুনেতেও অ্যাপ্লিকেশন অনেক বেশি অ্যাপ্লিকেন্ট নেওয়া হয়। আবার এদিকে হচ্ছে গুজরাটেও মোটামুটি আমি বলবো। তো হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করা, একটু নোটিস করা, এগুলো নিয়ে আগে থেকেই ঘাটাঘাটি করা যে কোন কোন ইউনিভার্সিটি বেশি নেয়, কোন কোন ইউনিভার্সিটি নেয় না, বা আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি সেটা সেই ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল কিনা। শুধুমাত্র ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নেই বলে আমি সেখানে অ্যাপ্লাই করতে পারি না, আমাকে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টটি অ্যাভেলেবল আছে কিনা এবং সেটা কোন স্ট্রিমে আছে। তো এগুলো নিয়ে আগে থেকে একটু ঘাটাঘাটি করে নেওয়া, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আমার মনে হয় যে অ্যাপ্লিকেশন করাটা অনেক ইজি হয়ে যায় এবং চান্স পাওয়ার রেটটা একটু বেড়ে যায়। তো
তো আমরা এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করি না, আমরা জাস্ট হচ্ছে ডকুমেন্ট কালেক্ট করার পিছিয়ে লেগে যাই। ডকুমেন্ট কালেক্ট করতে হবে, ডকুমেন্ট কালেক্ট করে ফেললে আমরা মনে করি যে স্কলারশিপে আবেদন করা অনেক ইজি। বাট বিষয়টা এমন না, বিষয়টা অনেক জটিল, বিষয়টা অনেক কমপ্লিকেটেড। ধাপে 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 জিনিসগুলো করতে হয়। আমি নিজেও যখন প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম, আমি অনেকটা টাইম নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে ঘেটে কোথায় জিওগ্রাফি আছে, কিভাবে কোনখানে এমএ কোনখানে এমএসসি, তো এগুলো অনেক দেখে শুনে তারপর আমি নিজে অ্যাপ্লাই করেছি। তো এ ধরনের অনেক জটিলতা থাকে। তো তো আমার আমার অ্যাডভাইস হচ্ছে এটাই যে আমাদের আগে থেকে এগুলো নিয়ে কাটাকাটি করা উচিত। বিশেষ করে যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করার জন্য ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে চায়, তাদের কোনো ধারণাই থাকে না যে তারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে, তারা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের এসব নিয়ে কোনো ধারণা থাকে না। আমরা যারা মাস্টার্সে অ্যাপ্লাই করি তাদের হয়তোবা একটা ইয়া থাকে যে আমরা আগে যে সাবজেক্ট নিয়ে পড়ছি সেটা নিয়েই পড়বো, সেটা নিয়ে মাস্টার্স করবো, বা সেটার সাথে রিলেটেড অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়বো। বাট যারা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে চায় তাদের এগুলো নিয়ে কোনো ধারণা থাকে না। তো আমি তাদেরকে বলবো যে তারা এইসব বিষয় নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করুক, তারা ওয়েবসাইট দেখুক বিভিন্ন ইউনিভার্সিটি, তাহলে এটা নিয়ে তাদের অনেক বেশি নলেজ হবে। তো হ্যাঁ, এটাই। অসংখ্য ধন্যবাদ বৃষ্টি। নীতিকিসা যদি কিছু বলেন আর কি, যারা সামনে আইসিসি স্কলারশিপ পেতে চায়, যারা আবেদন করতে চায় তাদের উদ্দেশ্যে। হ্যালো নীতিকিসা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ প্লিজ। আপনার বয়স হ্যালো। মনে হয় শোনা। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শোনা যাচ্ছে, বলুন। আহ হ্যাঁ, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি এখন কিছুক্ষণ আগে দিদিও বললো, যে দাদারাও বললেন যে কি কি করতে হবে। তো সবকিছুই মোটামুটি ওনারা ক্লিয়ার করে দিয়েছিলেন। যে আমি আরেকটু ছোট্ট করে অ্যাড করতে চাই যে আমাদের যখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সময় যে দিদি বললো ইউনিভার্সিটিতে সাবজেক্ট গুলো আছে কিনা এরকম টাইপের, তো ওইগুলা একটু চেক করে নিলে ভালো হয়। অনেকে আমাদের ব্যাচেও ছিল যে এমন এমন ইউনিভার্সিটি সিলেক্ট করছে যে সাবজেক্ট গুলা সিলেক্ট করার পরে ওই ইউনিভার্সিটিতেই নাই। তো কিভাবে মানে মানে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সাবজেক্টই নাই কিভাবে অ্যাকসেপ্ট করবে এরকম টাইপের। তো আরেকটা বিষয় হলো আমাদের যখন আমরা পুরা সব ডকুমেন্ট গুলা অ্যাড করার পরে যে আমাদের এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যেগুলা থাকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনি। তো এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি গুলার মধ্যে যেগুলা থাকে অনেকেরই বাংলাতে লেখা থাকে যে ওখানে যে আমরা অ্যাড করতে পারি ওই রকমের। তো যদি আমরা অ্যাড করি ওগুলা হচ্ছে যে আমাদের তারপর ওনাদের সিলেক্ট করতে আরো ভালো হয় যে যে হ্যাঁ এ তো এই স্কিল গুলো আছে, এর এইরকম গুলো আছে এরকম টাইপের। তো যদি ওগুলা যদি বাংলাতে থাকে, ইংলিশে যদি ট্রান্সলেট করার পরে যে আহ, উকিল থেকে মনে হয় একটা নোটারি করে নেওয়া লাগে। তো এগুলো যদি করে, অনেকে জিজ্ঞেস করে যে আমার তো এগুলো আছে এটা বাংলা, আমার তো ইংলিশে না, এগুলো হচ্ছে যে বাংলায় করা, তো আমি কি করবো এরকম টাইপের অনেক কোয়েশ্চেন দেখি আমি গ্রুপেও, আমাকে পার্সোনালিও করা হয়। তো আমি বলবো যে ওইগুলো হচ্ছে যে একটু চেক করে যে আহ ইংলিশ বাংলা থেকে ইংলিশে করার পরে নোটারি করলে একটু ভালো হয়। আর হচ্ছে যে ডকুমেন্ট গুলোর সব like, বা নাম বানান বা সবকিছু কি ঠিক আছে কি না ওইরকম টাইপের অনেকেই জিজ্ঞেস করে কি আমার এনআইডি তে এই নাম, আমার আমার আরেক মানে সার্টিফিকেটে আরেক নাম, তো ওইগুলাতে একটু ঝামেলায় হয়ে যায়। তো ওইগুলা যদি আগে থেকে মানে প্রিপারেশন নিয়ে আগে থেকে যদি ঠিক করা হয় তাহলে তাহলে আরো বেশি ভালো হয়। তো এটাই আমার, যেহেতু দাদারাও বলে দিচ্ছেন যে কি কি করতে হবে, দিদিও বলে দিল কিছুক্ষণ আগে। তো এটাই আমার ছোট্ট করে অ্যাড। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় 1.5 ঘন্টার অধিক লাইভে আছি। তো আমাদের পক্ষ থেকে, সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের পক্ষ থেকে, যারা যারা আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একই সাথে যারা শ্রোতা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদেরকে তাদের জানিয়ে দিতে চাই, আইসিসিআর স্কলারশিপ 2025
2026 মানে ইতিমধ্যে মনে হয় আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো সামনের বছরে আরো শুরু হবে, যে বেসিক্যালি যেটা শুরু হয় সেটা হচ্ছে আপনার এপ্রিল মার্চে ওরা সার্কুলার দেয়, হাই কমিশন থেকে একটা সার্কুলার দেয়। এরপরে মে মে 31 তারিখ পর্যন্ত মনে হয়, মে না হলে এপ্রিল অথবা মে লাস্ট লাস্ট উইক পর্যন্ত হচ্ছে তারা সময় দেয় আবেদন করার জন্য। এবং এই আবেদন করতে আপনার যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে সেইগুলো সবগুলো হচ্ছে আপনার A2A নামে একটা পোর্টাল রয়েছে, ওই পোর্টালে আপনি সবগুলো পাবেন। যদিও আমরা পরবর্তীতে এই আমাদের সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপে, এই গ্রুপে স্টেপ টু স্টেপ কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ডকুমেন্ট গুলো লাগবে, সব স্টেপ গুলো আমরা এই গ্রুপে শেয়ার করব, এবং আপনি এই গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন। আহ, আহ, তখন হচ্ছে আপনি জানতে পারবেন কোন কোন প্রক্রিয়ায় কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, এই প্রক্রিয়াটা আপনি জেনে যাবেন। তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রোতাদেরকে সহ যারা যারা আমাদেরকে শুনেছেন, যারা আমাদের লাইভ দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা শুধুমাত্র ইন্ডিয়া না, পরবর্তীতে আমরা চাইনা কিভাবে চাইনা স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই গ্রুপের পক্ষ থেকে। বা কানাডায় কি অবস্থায় যেতে হবে, কিভাবে যেতে হবে, মোটা দাগে পার্বত্য চট্টগ্রাম থেকে যে সমস্ত আদিবাসী স্টুডেন্ট আমরা রয়েছি, জুম্মা আদিবাসী স্টুডেন্ট, তাদের সকলের সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়েছে। তো আপনারা যারা হায়ার স্টাডিজ করতে চান, যারা বাইরে পড়াশোনা করতে চান, তারা সবসময় আমাদের এই গ্রুপের সাথে থাকবেন। আমরা এটা ছিল আমাদের সিস্টার হায়ার স্টাডিজ গ্রুপের দ্বিতীয় আয়োজন। আমরা তৃতীয় আয়োজনে আরো চীনের স্কলারশিপ নিয়ে, অথবা জাপানের স্কলারশিপ নিয়ে, অথবা জার্মানির স্কলারশিপ নিয়ে, অথবা কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা সামনে আসবো। তো আমাদের সাথেই থাকুন। তো অসংখ্য ধন্যবাদ আবারও যারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ।